ওকে স্যার। সো আমরা এর পরে থেকে আগে তো আমরা সিঙ্গেল লেভেল পেজিং পর্যন্ত দেখছিলাম ক্লাসে। এর পরে থেকে আগাই। এটা আমাদের ডান সিঙ্গেল লেভেল পেজিং। সো কিছু ছোটখাটো ক্যালকুলেশন আমরা করি। প্রথম হচ্ছে ইন্টারনাল ফ্র্যাগমেন্টেশনের ক্যালকুলেশন গুলো করি। ইন্টারনাল ফ্র্যাগমেন্টেশন কি আপনাদের কি মনে আছে? ইন্টারনাল ফ্র্যাগমেন্টেশন কি? ইন্টারনাল ফ্র্যাগমেন্টেশন হচ্ছে, ধরেন আপনার জন্য একটা নির্দিষ্ট পরিমাণ জায়গা অ্যালোকেট করা হয়েছে। লেটস সে 300 ইউনিট জায়গা আপনার জন্য অ্যালোকেট করা হয়েছে। তো আপনি সেখানের মধ্যে 200 ইউনিট জায়গা খরচ করতেছেন। 200 ইউনিট জায়গা খরচ করতেছেন। তাহলে এখানে একটা ইন্টারনাল ফ্র্যাগমেন্টেশন হয়েছে। এই যে 100 ইউনিট আপনার কোনো কাজে ইউজ হচ্ছে না। আপনার জন্য 300 ইউনিট জায়গা দেওয়া হয়েছিল, আপনি সেখান থেকে 200 ইউনিট খরচ করছেন। আর 100 ইউনিট কোনো কাজে ইউজ হচ্ছে না। তাহলে এই 100 ইউনিট হচ্ছে ইন্টারনাল ফ্র্যাগমেন্টেশনের ভ্যালু। বুঝাতে পারলাম? সো আপনাদের এখানে বলে দিয়েছে কি দেখেন, আপনাদের কাছে একটা প্রসেস আছে। তো পুরো প্রসেসের সাইজ হচ্ছে আপনার 72,766 বাইট। তো এই পুরো প্রসেসের যে সাইজটা, সেটা আপনারা কিছু ছোট ছোট পেজে ভাগ করে রাখবেন। পুরো প্রসেসটা কিছু ছোট ছোট পেজের মধ্যে ভাগ করে রাখবেন। পেজ সাইজ বলে দিচ্ছে আপনার 2048 বাইট। তাহলে এখানে বলেন, আপনার এখানে এই প্রসেসটাকে যদি আপনাকে রাখতে হয় তাহলে টোটাল কয়টা পেজ লাগবে? টোটাল কয়টা পেজ লাগবে? আপনার কাছে একটা প্রসেস আছে যেটা সাইজ হচ্ছে 72,766 বাইট। আর এই পুরো প্রসেসের যে কন্টেন্ট, পুরো প্রসেসের কন্টেন্ট গুলোকে ছোট ছোট পেজে ভাগ করে রাখবেন। প্রত্যেকটা পেজের সাইজ হচ্ছে 2048 বাইট। তাহলে আমাদের যে কোয়েশ্চেন সেটা হচ্ছে, এই পুরো প্রসেসটাকে আমাদের রাখতে হলে টোটাল কয়টা পেজ লাগবে? 36টা। 36টা পেজ লাগবে। এটা কেমনে বের করছেন? প্রসেস সাইজ ডিভাইডেড বাই পেজ সাইজ। হ্যাঁ, তাহলে হচ্ছে 72,766 ডিভাইড বাই এটা এটা করলে হয় 35। আর আপনার যে রিমাইন্ডার থাকে, রিমাইন্ডার হচ্ছে 1086। 1086 বাইট, এটা হচ্ছে রিমাইন্ডার পোর্শন। তার মানে হচ্ছে 35টা পেজে আপনি পুরোপুরি কন্টেন্ট রাখতে পারবেন। 1 2 3, 35টা পেজে আপনি হচ্ছে 2048 বাইট করে করে রাখবেন। আর লাস্টের যে 36 নাম্বার পেজ আছে, সেখানে হচ্ছে আপনার জন্য বরাদ্দ হচ্ছে 2048। আপনি রাখবেন কতটুকু? 1086 পর্যন্ত। তাহলে আমাদের টোটাল 36টা পেজ লাগবে। এটাকে বুঝাতে পারলাম? এটাকে বুঝতে পারছেন সবাই? স্যার কেউ একটা হ্যাঁ বা না কিছু একটা বলবেন, বুঝছেন? আমি বুঝতে পারতেছি না আপনারা শুনতে পাচ্ছেন কিনা। বুঝতে পেরেছি স্যার। আচ্ছা, বুঝতে পেরেছেন। আচ্ছা, তাহলে এটা যদি হয়, তাহলে আমাকে বলেন এখানে কি ইন্টারনাল ফ্র্যাগমেন্টেশন হয়েছে কিনা হয় নাই? এখানে কি ইন্টারনাল ফ্র্যাগমেন্টেশন হয়েছে নাকি হয় নাই? টোটাল প্রসেসটা সম্পূর্ণ পেজ সব নিয়ে ফেললে তো হয় নাই মনে হয়। আচ্ছা, 36 নাম্বার ইয়াটা একটু দেখেন তো। 36 নাম্বার যে পেজটা সেটা একটু দেখেন তো। ও হ্যাঁ, ওইখানে বাকি আছে অনেকগুলো। তো 36 নাম্বার পেজে গিয়ে আপনাকে দেওয়া হয়েছে 2048 বাইট। আপনি সেখান থেকে খরচ করছেন কত? 1086 বাইট। তাহলে এখানে একটা ইন্টারনাল ফ্র্যাগমেন্টেশন হয়েছে। ইন্টারনাল ফ্র্যাগমেন্টেশন হয়েছে। এটার ভ্যালু কত? ইন্টারনাল ফ্র্যাগমেন্টেশনের ভ্যালু কত? 2048 মাইনাস 1086 হচ্ছে 962 বাইট। এই পরিমাণ আমাদের ইন্টারনাল ফ্র্যাগমেন্টেশন হবে। বুঝতে পারছেন? ইয়েস স্যার। ওকে, একটা মিনিট। এই যে ফাহাদুল্লাহ ফাহিম, আপনি বাদে বাকিরা কেউ কি ক্লাস শুনতেছেন?
ইয়েস স্যার। তো এটা গেল। তাহলে আমরা ইন্টারনাল ফ্র্যাগমেন্টেশনের ভ্যালুটা বের করা শিখলাম। তো আমাদের ওয়ার্স্ট কেস সিনারিও কি হইতে পারে? ওয়ার্স্ট কেস সিনারিওতে ইন্টারনাল ফ্র্যাগমেন্টেশনের ভ্যালু কত হইতে পারে? পেজ সাইজ -1 বাইট। হ্যাঁ, পেজ সাইজ -1 বাইট। আপনার জন্য যতটুকু জায়গা রাখা হয়েছে আপনি জাস্ট শুধু একমাত্র একটা বাইটে ইউজ করছেন, বাকিগুলো ইউজ করতেছেন না। তাহলে এটা হচ্ছে ওয়ার্স্ট কেসে ইন্টারনাল ফ্র্যাগমেন্টেশনের মান। আর এভারেজ কেসে যেটা হয়, এভারেজ কেসে সেটা জেনারেলি ফ্রেম সাইজ /2। বুঝতে পারছেন? এটা হচ্ছে এভারেজ কেস। এভারেজ কেসে আপনাদের ফ্রেম সাইজ /2, এটা হচ্ছে আমাদের এভারেজ ফ্র্যাগমেন্টেশনের মান। তো এখন আমাকে একটা জিনিস বলেন, যদি আমরা ইন্টারনাল ফ্র্যাগমেন্টেশনের মান কমাইতে চাই, ইন্টারনাল ফ্র্যাগমেন্টেশনের মান যদি আমরা কমাইতে চাই, আমরা তাহলে কি স্ট্র্যাটেজি ইউজ করতে পারি? ছোট পেজ সাইজ নিব। ইন্টারনাল ফ্র্যাগমেন্টেশন যদি কমাইতে চাই, ইন্টারনাল ফ্র্যাগমেন্টেশন যদি আপনি কমাইতে চান, তাহলে পেজ সাইজ ছোট নিতে হবে। ছোট নিলে আমাদের ইন্টারনাল ফ্র্যাগমেন্টেশনের মানও কম আসার সম্ভাবনা থাকবে। এখন যদি পেজ সাইজ বেশি ছোট হয়ে যায়, সেক্ষেত্রে কি প্রবলেম দেখা দেয়? পেজ সাইজ যদি বেশি ছোট হয়, তাহলে আমাদের কি প্রবলেম দেখা দেবে? পেজ সাইজ যদি ছোট হয়, সেক্ষেত্রে যেটা হয়, পেজ টেবিলের এন্ট্রি অনেক বেড়ে যায়। পেজ টেবিল এন্ট্রিকে সংক্ষেপে পিটিই লেখে। পেজ টেবিলের এন্ট্রি অনেক বেড়ে যায়। পেজ টেবিল কি কাজ করে? আপনি যদি একটা ফ্রেম নাম্বার দেন, সরি একটা পেজ নাম্বার দেন, তাহলে এটার করসপন্ডিং ফ্রেম নাম্বারটা আপনাকে আউটপুটে দেয়। তাহলে সেখানে অনেকগুলো পেজকে আপনাকে ট্র্যাক করতে হবে। বুঝতে পারছেন কি বলছি? ধরেন আমি একটা সিম্পল এক্সাম্পল দিই। ধরেন আপনার 8 বাইট হচ্ছে প্রসেস সাইজ, পেজের সাইজ হচ্ছে 2 বাইট। যদি পেজ সাইজ 2 বাইট হয়, তাহলে এখানে আপনার কয়টা পেজ থাকবে? 4টা পেজ থাকবে। তাহলে আপনাকে 4টা পেজের করসপন্ডিং ফ্রেম নাম্বার গুলো ট্র্যাক রাখতে হবে। আর যদি 8 বাইটের জন্য পেজ সাইজ হতো 4 বাইট, তাহলে আপনার প্রসেস হইতো, পেজ হইতো দুইটা, P0 আর P1। তাহলে কম সংখ্যক পেজের ইনফরমেশন আপনাকে ট্র্যাক রাখতে হচ্ছে। তো পেজ সাইজ যদি ছোট হয়, সেক্ষেত্রে আমাদের অনেকগুলো পেজকে ট্র্যাক করতে হয়। আর পেজ সাইজ যদি একটু বড় রাখেন, তাহলে কম সংখ্যক পেজকে আপনার ট্র্যাক করতে হবে। সো দুইটার মধ্যে আপনাকে একটু প্রবলেম আছে আর কি, যে আপনি বেশি পেজ সাইজ ছোট করলে অনেক বেশি পেজকে ট্র্যাক করতে হবে। আর পেজ সাইজ যদি বেশি বড় করেন, সেক্ষেত্রে ইন্টারনাল ফ্র্যাগমেন্টেশনের ভ্যালু বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো আপনাকে একটা অপটিমাতে আসতে হবে। বুঝতে পারলাম? জি স্যার। তো মোটামুটি এটা বুঝতে পারছেন। এখন আমরা যে জিনিসটাতে যাব, সেটা হচ্ছে ফ্রি ফ্রেম কি জিনিস। ফ্রি ফ্রেম কি জিনিস? তো আপনি কি করতেছেন, আপনার যে টোটাল কন্টেন্ট গুলো আছে বা যা যা ডেটা রাখতে চান, সেগুলোকে কিছু পেজে ভাগ করতেছেন। দেন এই পেজগুলো গিয়ে আপনার ফিজিক্যাল মেমোরির ডিফারেন্ট ফ্রেমে সেভ করে রাখতেছেন। এটা হচ্ছে পেজ 0, এটা পেজ 1, এটা হচ্ছে ফ্রেম 1, এটা হচ্ছে ফ্রেম 3, এটা হচ্ছে ফ্রেম 2। তাহলে পেজ 0 কে রাখলেন ধরেন ফ্রেম 3-তে, পেজ 1 কে রাখলেন ফ্রেম 1-এ। সো আপনার পেজ টেবিলে ট্র্যাক করতেছেন, পেজ 0 পেজ ফ্রেম 3-তে রাখছেন, পেজ 1 কে রাখছেন ফ্রেম 1-এ। এটা ধরেন আপনার পেজ টেবিল। তাহলে আপনার এই যে পেজগুলো পাইছেন লজিক্যাল অ্যাড্রেসের এখানে, সেগুলো আপনার ফিজিক্যাল অ্যাড্রেসে কোনো ফ্রেমে রাখতে হবে। তাহলে কোন কোন ফ্রেমগুলো ফ্রি আছে সেটা আমাদের জানা লাগবে না? কোন কোন ফ্রেমগুলো ফ্রি আছে সেটা আমাদের জানা লাগবে না? আর নাহলে আমরা অ্যালোকেট করবো কেমনে? আমরা অ্যালোকেট করবো কেমনে? তাহলে এটা যেটা করা হয়, আপনার যে ফ্রি ফ্রেমগুলো আছে, ধরেন এটা হচ্ছে আপনার ফিজিক্যাল মেমোরিটা। এখানে ধরেন অনেকগুলো ফ্রেম আছে, অনেকগুলো ফ্রেম আছে। ধরেন ফ্রেমগুলোর নামও দিয়ে দিলাম কিছু। এখানে ধরেন ফ্রেম আরো গ্রো করবে, এদিকে আরো ফ্রেম আছে। তো ধরে নেন এখানে যে ফ্রেমগুলো ফ্রি আছে, সেগুলো ধরেন 14, 13, 18, 20, 15। ঠিক আছে, এগুলো এরকম একটা লিস্ট আকারে রাখবেন, ফ্রি ফ্রেমগুলো একটা লিস্ট আকারে রাখবেন। তো ধরেন একটা নতুন প্রসেস আপনি ক্রিয়েট করছেন। নতুন প্রসেস একটা যখন ক্রিয়েট করবেন, ধরেন সেখানে হচ্ছে আপনার 4টা পেজ আছে।
নতুন একটা পেজ আছে, নিউ একটা প্রসেস ক্রিয়েট করলেন, সেখানে পেজ আছে 4টা, P0, P1, P2, P3। এখন সেগুলোকে ধরেন আপনার ফিজিক্যাল মেমোরিতে রাখতে হবে, ফিজিক্যাল মেমোরিতে রাখতে হবে। তো ধরেন P0 কে আপনি নিয়ে গিয়ে রাখলেন 14 নম্বর পেজে, 14 নম্বর ফ্রেমে। তাহলে আপনার পেজ টেবিল দেখাবে এরকম। 14 নম্বর ফ্রেমে কেন রাখলাম? এই যে প্রথমে পেজ P0 কে রাখতে হবে কোন একটা জায়গায়, কোন একটা ফ্রেমে রাখতে হবে। তাহলে আমি গিয়ে দেখবো যে এখানে কোন ফ্রেমটা ফ্রি আছে। এই যে 14 নম্বর ফ্রেমটা ফ্রি আছে, তাহলে 14 নম্বর ফ্রেমে গিয়ে P0 লিখে ফেলবো। তাহলে P0, পেজ 0 আছে 14 নম্বর ফ্রেমে, তারপর সেটা ফ্রি ফ্রেমের লিস্ট থেকে বাদ দিয়ে দেবো। এরপর ধরেন P1 কে রাখতে হবে। P1 কে কোথায় রাখবেন? এই যে ফ্রি ফ্রেমের লিস্টে খুঁজবেন। এখন নেক্সট ফ্রি ফ্রেম কোনটা? 15। 13। 13 হচ্ছে আমাদের নেক্সট ফ্রি ও ফ্রেম আচ্ছা লিস্ট। আচ্ছা। 13, তাহলে হচ্ছে 13 নম্বর যে ফ্রেমটা আছে সেখানে গিয়ে P1 কে রেখে দেবেন, তারপর 13 নম্বরকে ফ্রি ফ্রেমের লিস্ট থেকে সরাই দেবেন। এরপর ধরেন পেজ 2 কে কোথায় রাখবেন? পেজ 2 কে রাখতে হবে, আবার ফ্রি ফ্রেমের লিস্টে রাখবেন, দেখবেন যে কোন ফ্রেমটা ফ্রি, 18 নম্বর ফ্রেমটা ফ্রি। 18 নাম্বার। তাহলে 18 নম্বরে গিয়ে পেজ 2 কে রাখবেন, ফ্রি ফ্রেমের লিস্ট থেকে তাকে বাদ দিয়ে দেবেন। তারপর পেজ টেবিলে সেটা ট্র্যাক করতে হবে কোন পেজটা কোন ফ্রেমে রাখতেছেন। তা জি ফাইনালি স্যার। পেজ 3 কে কোথায় রাখবেন? এই যে ফ্রেম 20 টোয়েন্টি দেখে। টোয়েন্টি স্যার। হ্যাঁ, এভাবে করে আপনি ফ্রি ফ্রেমের একটা লিস্ট বজায় রাখবেন, যেখান থেকে আপনি কোনো একটা নতুন পেজ যদি ফ্রেমে ফিজিক্যাল মেমোরিতে সেভ করা লাগে, ওই করসপন্ডিং ফ্রেমে গিয়ে সেভ করে রাখবেন। বুঝাতে পারলাম? জি স্যার। তাহলে এটা হচ্ছে এভাবে করে আপনার অ্যালোকেশনের কাজটা হয়। স্যার এতটুকু পর্যন্ত আপনাদের কারো কোনো কোয়েশ্চেন থাকলে বলেন। এতটুকুতে আপনাদের কারো কোনো কোয়েশ্চেন থাকলে বলেন। হ্যাঁ, নতুন এখানে যেমন ধরেন কোন একটা যদি ধরেন আপনি 20 নম্বর পেজটা, আপনি 14 নম্বর ফ্রেমটা ফ্রি করে দিয়েছেন কোনো কারণে, লেটস সে 14 নম্বর পেজটা ফ্রি করে দিয়েছেন, 14 নম্বর পেজটা ফ্রি করে দিয়েছেন, এই 14 নম্বর ফ্রেমটা, তাহলে সেটাকে আবার লিস্টের শেষে অ্যাড করে দেবেন, এই যে 14, সেটাকে আবার লিস্টের শেষে অ্যাড হয়ে যাবে। বুঝতে পারছেন? এভাবে যে ফ্রেম গুলো ফ্রি হতে থাকবে সেগুলো হচ্ছে লিস্টে অ্যাড হতে থাকে, পরে গিয়ে লিস্টে অ্যাড হতে থাকে। হ্যাঁ, ফারহান স্ট্রাকচার, আপনি চ্যাটে লিখতেছেন ভালো কথা, বাট আমি তো চ্যাট ফলো করতে পারতেছি না। আপনি একটু কাইন্ডলি মাইকে বললে আমার জন্য সুবিধা হয়। আপনার কোয়েশ্চেন গুলো সরাসরি মাইকে বললে আমার জন্য। ওকে। আচ্ছা স্যার, এতটুকু পর্যন্ত আপনাদের কারো কোনো কোয়েশ্চেন থাকলে করেন, ফ্রেম পর্যন্ত আপনাদের কারো কোনো কোয়েশ্চেন থাকলে করেন। না ভাই, এরপরে নেক্সট যে কনসেপ্টটা আছে সেটা হচ্ছে আপনাদের পেজ টেবিল কেমনে করতে হয়, পেজ টেবিল ইমপ্লিমেন্টেশন কেমনে হয়। সো পেজ টেবিলকে জেনারেলি রাখা হয় আপনার মেইন মেমোরিতে, পেজ টেবিলকে রাখা হয় মেইন মেমোরিতে, পেজ টেবিল আপনার মেইন মেমোরিতে থাকে। আর তাহলে পেজ টেবিলটা কোথায় আছে সেটা আমাকে জানতে হবে। এখানেও সেম, পেজ টেবিল বেস রেজিস্টার নামে একটা জিনিস আছে, সেটা আপনার ডিনোট করে যে পেজ টেবিলটা শুরু হয়েছে কোত্থেকে। আরেকটা জিনিস আছে পেজ টেবিল লেন্থ রেজিস্টার, সেটা ডিনোট করে এই যে বেস রেজিস্টার থেকে শুরু করে কতটুকু পর্যন্ত এটার বিস্তৃতি। এটা হচ্ছে পেজ টেবিল লেন্থ রেজিস্টার। এখান থেকে আপনি একটা পেজ টেবিল কোথায় আছে আর এটা সাইজ কতটুকু সেটা আপনি বের করে ফেলতে পারেন। ওকে, ক্লিয়ার? PTBR এর ফুল মিনিংটা কি বলছিলেন? পেজ টেবিল বেস রেজিস্টার, পেজ টেবিল বেস রেজিস্টার মানে হচ্ছে পেজ টেবিল কোথা থেকে শুরু হয়েছে সেই জিনিসটা পয়েন্ট করে থাকে। গট ইট স্যার। আর একটা হচ্ছে পেজ টেবিল রেঞ্জ রেজিস্টার, মানে কতটুকু পর্যন্ত আপনার পেজ টেবিলের বিস্তৃতি সেই জিনিসটা আপনার সেভ করে রাখেন। ওকে, জি ক্লিয়ার? স্যার। ওকে, এবার আমরা একটু দেখি পেজ টেবিল অ্যাক্সেসটা একটু কেমন হয় সেটা আমরা দেখি।
আহ, তো সেটা অ্যাক্সেস কেমন হয় সেটা একটা দেখি। প্রথম হচ্ছে কি করে, আপনাদের সিপিইউ একটা কি করে লজিক্যাল অ্যাড্রেস জেনারেট করে। সেই লজিক্যাল অ্যাড্রেসটাকে আপনারা দুই ভাগে ভাগ করেন, একটা হচ্ছে পেজ নাম্বার, একটা হচ্ছে পেজ অফসেট। তাহলে পেজ নাম্বারটা হচ্ছে আপনার পেজ টেবিলে যাই, সেখান থেকে আপনার করসপন্ডিং ফ্রেম নাম্বারটা বের করে, তাহলে একটা ফ্রেম নাম্বার পাইছেন। সাথে আপনার অফসেটটা সরাসরি আসে, তাহলে এখান থেকে আপনি ফিজিক্যাল অ্যাড্রেসটা পেয়ে গেলেন, ফ্রেম নাম্বার পেয়ে গেছে, অফসেট পেয়ে গেছেন। দেন ওই ফিজিক্যাল অ্যাড্রেস থেকে আপনার ডাটাটা রিট্রিভ করেন, এটা হচ্ছে ফিজিক্যাল মেমোরি। ওকে, তাহলে এভাবে করে আমাদের আপনি যে কোনো একটা ফিজিক্যাল মেমোরি থেকে ডাটা অ্যাক্সেস করতে পারেন, তাই না? জি স্যার। ওকে, তাহলে এখানে যদি আপনি একটা জিনিস খেয়াল করেন, আপনাকে একটা জিনিস বলেন তো, এখানে আপনি কয়বার মেমোরি অ্যাক্সেস করার দরকার পড়তেছে? একটা ডেটা যদি আপনাকে অ্যাক্সেস করতে হয়, তাহলে আপনার কয়বার মেমোরি অ্যাক্সেস করার দরকার পড়তেছে? স্যার 4 বার। 4বার কেন? স্যার মানে ফিজিক্যাল মেমোরি এখানে স্যার মানে 4টা জিনিস রাখতেছে না ওই ওই হিসাবে। 4টা জিনিসে কই রাখতেছে? এটা একটা অ্যাড্রেস পাইছেন, সেই অ্যাড্রেসটাকে হ্যাঁ। দুই ভাগে ভাগ হয়েছে, এখানে কি মেমোরি অ্যাক্সেসের কিছু হয়েছে? ও আচ্ছা, না স্যার, না না, ঠিক আছে স্যার। পেজ টেবিলটা, এই যে পেজ নাম্বারটা একটা করসপন্ডিং ফ্রেম নাম্বার পাইতে হবে, এখানে কি মেমোরি অ্যাক্সেস হয়েছে? না স্যার। শিওর আপনি? পেজ টেবিলটা থেকে একটা ডেটা স্ট্রাকচারের মতো কাজ করে, জি স্যার। সেটা রাখা হয় কোথায়? পেজ টেবিলটাকে রাখা হয় কোথায়? স্যার মেন মেমোরিতে স্যার। তাহলে এখানে একটা মেমোরি অ্যাক্সেস হয়েছে না? জি স্যার। মেমোরি অ্যাক্সেস হয়েছে। তারপর এখানে যে ফিজিক্যাল অ্যাড্রেসটা জেনারেট করছেন, এখানে কোনো মেমোরি অ্যাক্সেস দরকার পড়ছে? না স্যার। তারপর অ্যাকচুয়াল ডেটাটা যখন রিট্রিভ করতেছেন, তখন কি মেমোরি অ্যাক্সেসের দরকার পড়ছে? না স্যার। তাহলে আপনি ডেটাটা পাইছেন কেমনে? স্যার যদি মানে ফিজিক্যাল মেমোরিতে স্যার যখন রাখি তখন তো স্যার মানে মেমোরি অ্যাক্সেস কি লাগবে স্যার, তাহলে মানে ফিজিক্যাল ওটা মানে মেমোরিটা অ্যাক্সেস শিওর করতে না। হচ্ছে না? উম, আপনি একটা অ্যাড্রেস পাইছেন, ওই অ্যাড্রেসে গিয়ে তারপর ওই ডেটাটা রিট্রিভ করতে হবে না? তাহলে মেমোরিতে রিড করতে হচ্ছে না? ও আচ্ছা, জি স্যার, হ্যাঁ বুঝতে পারছি স্যার এখন। হ্যাঁ তাহলে কয়বার আপনার মেমোরি অ্যাক্সেস করার দরকার পড়তেছে? স্যার, একবার এখানে স্যার 2 বার স্যার। 2বার। তাহলে এখানে হচ্ছে 2বার মেমোরি অ্যাক্সেস করার দরকার পড়তেছে। জি এটা সবাই স্যার। বুঝতে পারছেন? এটা সবাই বুঝতে পারছেন? অন্তত 3জন হ্যাঁ স্যার বলবেন। আচ্ছা, হ্যাঁ একজন জি বলছেন স্যার। হ্যাঁ। জি স্যার। ওকে, 2জন, আরেকজন বলছেন 3জন। ওকে, তাহলে আমাদের, যদি আমাদের এই স্কিমে থাকি, তাহলে আমাদের 2বার মেমোরি অ্যাক্সেস করার দরকার পড়তেছে। তাহলে এটা একটা প্রবলেম আমাদের, কারণ আমাদের যে মেমোরি অ্যাক্সেস গুলো করতে চান, এই মেমোরি অ্যাক্সেস গুলো কিন্তু খুবই কস্টলি। আপনার মিলি সেকেন্ড লেভেলের টাইম লাগবে আর কি। আপনি যত মেমোরি অ্যাক্সেস করতে যাবেন, তখন এই জিনিসগুলো একটা খুবই কস্টলি আপনার। সো এখন কি করবেন? এখন কি করবেন? এই যে এটাকে যদি আমাদের আর একটু অপটিমাইজ করতে হয়, এই জিনিসটাকে যদি আমাদের একটু অপটিমাইজ করতে হয়, তাহলে আমরা কি করব? এই জিনিসটাকে যদি আমাদের অপটিমাইজ করতে হয়, তাহলে আমরা কি করব? তাহলে এখানে আমাদের 2বার মেমোরি অ্যাক্সেস করার দরকার পড়তেছে, একবার হচ্ছে পেজ টেবিলটা, একবার হচ্ছে ডেটাটা। দুইটা জায়গায় আমাদের অ্যাক্সেস করার দরকার পড়তেছে। আপনার 2টা মেমোরি অ্যাক্সেস, একটা হচ্ছে পেজ টেবিলটার জন্য, আর একটা হচ্ছে আপনার মেমোরিটা অ্যাক্সেস করার জন্য। 2বার হচ্ছে আমাদের দরকার পড়তেছে, 2বার আমাদের মেমোরি অ্যাক্সেস করার দরকার পড়তেছে। এবার এই জিনিসটাকে আমরা কিভাবে সর্ট করতে পারি? এই জিনিসটাকে আমরা যদি অপটিমাইজ করতে হয়, সেটা আমরা কিভাবে অপটিমাইজ করতে পারি? যে আপনাকে যে 2বার মেমোরি অ্যাক্সেস করার দরকার পড়তেছে, এই জিনিসটাকে কিভাবে আপনারা সলভ করতে পারেন? এটা তো অনেক সময় লাগবে বলতেছেন, এই যে একবার মেমোরি অ্যাক্সেস করতে তো আপনার সময় লাগবে। তাহলে এটা কেমনে আপনারা ঠিক করবেন? এই জিনিসটাকে কিভাবে আপনারা সলভ করবেন বা অপটিমাইজ করবেন, যেটাই বলেন, অপটিমাইজ করবেন, কি করবেন?
এটা কিভাবে অপটিমাইজ করা যায় বলেন? তো এরকম যদি আপনাকে একটা আরো এই কাজটা যদি একটু ফাস্ট করতে হয় বা একটু অপটিমাইজ করতে হয়, আপনারা যে কাজটা করতে পারেন, একটা ফাস্টার মেমোরি ইউজ করতে পারেন। কি বললাম? একটা ফাস্টার মেমোরি ইউজ করবেন, ধরেন একটা বাফার ইউজ করতে পারেন। ওকে, তাহলে এই বাফারটা কিভাবে ইউজ করতে হবে সেটা আমরা একটু দেখি। এই বাফারটার নাম হচ্ছে ট্রান্সলেশন লুক অ্যাসাইড বাফার। বুঝতে পারলাম? তো এটা হচ্ছে একটা আপনার স্পেশাল হার্ডওয়্যার, একটা স্পেশাল হার্ডওয়্যার। তো এখানে আপনি কি রাখেন? এখানে হচ্ছে আপনার যে লজিক্যাল অ্যাড্রেস না, আপনার পেজ নাম্বার, লজিক্যাল অ্যাড্রেস থেকে আপনি যে পেজ নাম্বারটা পান সেটার করসপন্ডিং ফ্রেম নাম্বারটা সেভ করে রাখেন। এটা কি কাজ করে বললাম? আপনার যে পেজ নাম্বার সেটার করসপন্ডিং ফ্রেম নাম্বারটা সেভ করে রাখেন। ওকে, তাহলে আমাদের এখন সার্চটা কিরকম হবে? আপনার সিপিইউ একটা অ্যাড্রেস জেনারেট করবে, সিপিইউ আপনার যে প্রোগ্রামটা রান করতেছে এখন সেটার একটা লজিক্যাল অ্যাড্রেস জেনারেট করবে। সে লজিক্যাল অ্যাড্রেস থেকে আপনারা দুইটা জিনিস পাবেন, একটা হচ্ছে পেজ নাম্বার, একটা হচ্ছে পেজ অফসেট। বুঝতে পারলাম? তো আগে আপনারা পেজ নাম্বার থেকে ফ্রেম নাম্বারটা পাইতেন কেমনে? পেজ নাম্বার থেকে ফ্রেম নাম্বারটা পাইতেন কেমনে? পেজ টেবিল ছিল ওখান থেকে। পেজ টেবিল থেকে আপনি এটা পাইতেন, পেজ নাম্বারটার করসপন্ডিং ফ্রেম নাম্বারটা পাইতেন। পেজ টেবিলটা ছিল আপনার মেমোরিতে। এখন আপনারা পেজটা সরাসরি পেজ টেবিলে খুঁজবেন না, একটা পেজ নাম্বারের করসপন্ডিং যে ফ্রেম নাম্বারটা সেটা সরাসরি পেজ টেবিলে খুঁজবেন না, সেটা আগে আপনি টিএলবি তে খুঁজবেন। আপনি সে পেজ নাম্বারের করসপন্ডিং ফ্রেম নাম্বারটা আপনি আগে টিএলবি তে খুঁজবেন। এখন টিএলবিটা হচ্ছে একটা বাফার টাইপের একটা মেমোরি, সেটা খুবই ফাস্ট। যদি আপনার ভাগ্য ভালো থাকে তাহলে আপনি সেখানে এখানে পেয়ে যেতে পারেন। তো আপনার করসপন্ডিং পেজ নাম্বারের করসপন্ডিং ফ্রেম নাম্বারটা যদি টিএলবি তে পেয়ে যান, এই জিনিসটাকে বলা হয় টিএলবি হিট। বুঝাতে পারলাম? আপনি এখন সরাসরি পেজ টেবিলে খুঁজবেন না, মানে সরাসরি মেমোরি অ্যাক্সেস করবেন না। আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে আগে আপনি বাফারে খুঁজবেন। আপনার যে টিএলবিটা আছে, টেবিল ট্রান্সলেশন লুক অ্যাসাইড বাফার, ট্রান্সলেশন লুক অ্যাসাইড বাফার যে বাফারটা আছে আগে সেখানে খুঁজবেন আপনার যে পেজ নাম্বারের করসপন্ডিং ফ্রেম নাম্বারটা সেখানে পান কিনা। যদি পেয়ে যান আপনার সময় অনেক বেঁচে যাবে, এবং যদি পেয়ে যান এই ঘটনাটাকে বলা হয় টিএলবি হিট। আচ্ছা স্যার, যদি না পান তাহলে কি করবেন? যদি না পান, এখানে টিএলবি তে খুঁজে না পান, তাহলে কি করবেন? আবার পেজ টেবিলে যাব। পেজ টেবিলে খুঁজবেন। আপনি যদি এখানে না পান তখন আপনি গিয়ে পেজ টেবিলে খুঁজবেন। এখন পেজ টেবিলে হচ্ছে আপনার সবগুলো পেজ করসপন্ডিং ফ্রেম নাম্বারটা পেয়ে যাবেন। তো আপনি যে কোনো একটা জায়গা থেকে খুঁজে পাইলেই হইলো। আপনি যদি প্রথমে বাফারে পেয়ে যান, ভালো, সেটাকে বলে টিএলবি হিট। যদি বাফারে না পান, এই জিনিসটাকে বলা হয় টিএলবি মিস। টিএলবি মিস হলে আমরা পেজ টেবিলে যাব, সেটা করসপন্ডিং ফ্রেম নাম্বারটা বের করব। ফ্রেম নাম্বারটা বের করার পর সেটা আমরা এখানে লিখবো। তারপর পেজ টেবিল থেকে এখানে অফসেটটা পেয়ে যাব, লজিক্যাল অ্যাড্রেস থেকে অফসেটটা পেয়ে যাব। দেন আমরা মেমোরি থেকে সেটা ডাটাটা অ্যাক্সেস করতে পারবো। তাহলে আমাদের এখন একটু কনসেপ্টটা বুঝি। টিএলবিটা কি জিনিস? এটা একটা বাফার। এটা কি কাজ করে? এটা হচ্ছে কিছু পেজ নাম্বারের করসপন্ডিং ফ্রেম নাম্বারটা স্টোর করে রাখে। এখন আমি কি পেজ টেবিলে সবকিছুই কি টিএলবি তে রাখতে পারবো? না, রাখতে পারবো না। আমরা কিছু এন্ট্রি, পেজ টেবিলের কিছু এন্ট্রি ফ্রেম, সেগুলো হচ্ছে আমরা টিএলবি তে রেখে দেবো। ধরেন যেগুলো রিসেন্টলি ইউজ হয়েছে সেরকম কিছু এন্ট্রি আমরা বাফারে রেখে দেবো। তো যখন কোনো আমাদের লজিক্যাল অ্যাড্রেস আসবে, প্রথমে আমরা খুঁজবো হচ্ছে বাফারে, মানে টিএলবি তে আগে খুঁজবো, দেখবো যে এটার ফ্রেম নাম্বারটা আমরা পাই কিনা। যদি পাই তাহলে সেটাকে বলবো টিএলবি হিট। ওকে, দেন আমরা মেমোরি থেকে ডাটাটা অ্যাক্সেস করে নিতে পারবো। যদি না পাই, এই ঘটনাটাকে বলা হয় টিএলবি মিস। তখন আমাদের খুঁজতে হবে পেজ টেবিলে। পেজ টেবিল হচ্ছে সবগুলো পেজের করসপন্ডিং ফ্রেম নাম্বারটা আছে, তাহলে সেখানে আমরা অবশ্যই পাবো। তারপর অফসেটটা নিব, নিয়ে আমরা হচ্ছে আমাদের মেমোরি থেকে ফাইনালি ডাটাটা অ্যাক্সেস করব। স্যার, এটাকে বুঝাতে পারলাম? হ্যাঁ স্যার। সবার কাছে তো ক্লিয়ার? হ্যাঁ, বলেন বলেন।
স্যার বলেন, কিছু একটা কোয়েশ্চেন করতে চাইছিলেন কেউ একজন, করেন। স্যার কেউ একজন একটা কোয়েশ্চেন করতে চাইছিলেন। স্যার কারো কোনো কোয়েশ্চেন থাকলে বলেন, এখানে এই ফ্লোটা কারো কোনো কোয়েশ্চেন থাকলে বলেন, এই ফ্লোতে স্যার কারো কোনো কোয়েশ্চেন থাকলে বলেন। তো যারা যারা বুঝতে পারছেন তারা হাত তুলেন, হ্যান্ড রেজ করেন। হ্যান্ড রেজের অপশন পাচ্ছে না, বুঝতে পারছি। হ্যান্ড রেজের অপশন পাচ্ছেন না, বুঝতে পারছেন না, ঠিক আছে। বাকি যারা হ্যান্ড রেজও করেন নাই, কিছু বলতেছেন না, তারা এই ক্লাস ফলো করতেছেন। ওকে, বুঝতে পারছি স্যার। বুঝতে পারছেন। ওকে, বুঝতে পারলে ভালো, না বুঝতে পারলে থাকলে বলেন। তো এখন আমরা মোটামুটি আমাদের ফ্লোটা যদি বুঝতে পারি, এখন আমরা যদি আমাদের কোনো একটা ডেটা অ্যাক্সেস করতে বলে, তো আমাদের যেটা এখন একটা যেটা অ্যানালাইসিস করতে হয় সেটাকে বলা হয় ইফেক্টিভ অ্যাক্সেস টাইম। ইফেক্টিভ অ্যাক্সেস টাইম মানে হচ্ছে আপনাকে একটা অ্যাড্রেস জেনারেট করে দেওয়ার পরে সেটা ডেটা অ্যাক্সেস করা পর্যন্ত আপনার যত সময় লাগে, এটাকে বলা হয় কি, ইফেক্টিভ অ্যাক্সেস টাইম। আপনার একটা আপনাকে অ্যাড্রেস দেওয়া হয়েছে, সেটা করসপন্ডিং ডেটাটা পাওয়া পর্যন্ত টোটাল যে সময়টা লাগতেছে সেটাকে আমরা কি বলবো, ইফেক্টিভ অ্যাক্সেস টাইম। তাহলে আমরা যে দুইটা স্কিম দেখলাম সেই দুইটা স্কিমে আমরা ইফেক্টিভ অ্যাক্সেস টাইমটা বের করব। ওকে, তো প্রথম স্কিমটাতে আমরা দেখি, এখানে দুইটা জিনিস আগে একটু বলে রাখতে হবে। একটাকে বলা হয়, ধরেন টিএলবি তে সার্চ করতে, টিএলবি তে সার্চ করতে আপনাদের যে সময়টা লাগে সেটাকে বলা হয় অ্যাপসাইলন। টিএলবি তে সার্চ করতে আপনাদের যে সময়টা লাগবে সেটাকে বলা হয় অ্যাপসাইলন। টিএলবি তে হিট হওয়ার রেশিও, টিএলবি হিট রেশিও হচ্ছে 80%। মানে আপনি 100 বার সার্চ করলে টিএলবি তে 80 বারে আপনি পেজের করসপন্ডিং ফ্রেম নাম্বারটা পেয়ে যাবেন। এটাকে বলা হিট রেশিও, যে আপনি কতবার খুঁজতেছেন তার মধ্যে কতবার আপনার পেজের করসপন্ডিং ফ্রেমটা পেয়ে যাচ্ছেন, এটাকে বলা হয় হিট রেশিও। আর ধরেন আপনাকে বলে দিয়েছে মেমোরি অ্যাক্সেস টাইম হচ্ছে, মানে একবার মেমোরি অ্যাক্সেস করতে আপনার সময় লাগে 100 ন্যানো সেকেন্ড, আর এখানে অ্যাপসাইলনের বেলে বলে দিয়েছে ধরেন 20 ন্যানো সেকেন্ড। ওকে, দেখেন এটা কিন্তু অনেক কম সময়, টিএলবি তে সার্চ করতে কিন্তু অনেক কম সময় লাগে মেমোরির তুলনায়। ওকে, এই ডেটাগুলো কি বুঝতে পারছেন? টিএলবি সার্চ টাইম, অ্যাপসাইলন, হিট রেশিও, হিট রেশিওকে জেনারেলি আলফা দিয়ে লেখা হয়। আলফা 80%, মানে আপনি কতবার খুঁজতেছেন ওই কতবারের মধ্যে কতবার সাকসেসফুল হয়েছেন। 100 বার যদি আপনি পেজ টেবিল 100 বার যদি আপনি খুঁজেন ফ্রেম নাম্বার, তার মধ্যে 80 বার সময় আপনি বাফার থেকে সেই ফ্রেম নাম্বারটা পেয়ে যাবেন, এটাকে বলা হয় হিট রেশিও। তো এখন যদি আমরা ইফেক্টিভ অ্যাক্সেস টাইম ক্যালকুলেট করি, সেক্ষেত্রে আমাদের কোন কেসে সেই ভ্যালুটা কত হবে সেটা আমরা বের করি। ধরেন আপনি শুধু পেজ টেবিল ইউজ করবেন, তাহলে আপনার সিপিইউ আছে, সিপিইউ একটা লজিক্যাল অ্যাড্রেস জেনারেট করলো, একটা পেজ নাম্বার পাবেন, একটা অফসেট পাবেন। পেজ নাম্বারের করসপন্ডিং ফ্রেম নাম্বারটা পাইতে হলে আপনাকে যাইতে হবে পেজ টেবিলে, করসপন্ডিং ফ্রেম নাম্বারটা পাবেন, অফসেটটা পাবেন, দেন সেটা থেকে আমাদের অ্যাকচুয়াল ডাটাটা পাবেন। সেখানে বলেন এখানে ইফেক্টিভ অ্যাক্সেস টাইম কত হবে সেটা একটু হিসাব করে বলেন। এখানে আমাদের ইফেক্টিভ অ্যাক্সেস টাইম কত হবে একটু হিসাব করে বলেন। এই যে এটা ডেটাগুলো, 100% হওয়ার কথা না। হ্যাঁ, টোটাল ইফেক্টিভ অ্যাক্সেস টাইম কত হবে সেটা বলেন। সো প্রথমে হচ্ছে আমাদের এখানে টিএলবি যেহেতু নাই, টিএলবি এর দুইটা ডেটা আমাদের ইউজ করতে হচ্ছে না। মেমোরি অ্যাক্সেস টাইমটা আছে 100 ন্যানো সেকেন্ড, তাহলে এখানে কয়বার মেমোরি অ্যাক্সেস হচ্ছে? 2 বার। দুইবার, তাহলে টোটাল ইফেক্টিভ অ্যাক্সেস টাইম কত? ইআইটি 200 ন্যানো সেকেন্ড। 2 ইন্টু 100 ন্যানো সেকেন্ড মানে হচ্ছে 200 ন্যানো সেকেন্ড। 2 ইন্টু 100 না লিখে 100 প্লাস 100 ন্যানো সেকেন্ড। কেন? প্রথমবার হচ্ছে পেজ নাম্বারের করসপন্ডিং ফ্রেম নাম্বারটা পাইতে গেলে আমাদের পেজ টেবিলে একটা সার্চ করতে হয়, পেজ টেবিল আছে কোথায়? মেমোরিতে। তাহলে মেমোরি অ্যাক্সেস টাইম 100 ন্যানো সেকেন্ড, এই যে 100 ন্যানো সেকেন্ড। দেন আপনি ফিজিক্যাল অ্যাড্রেসটা পাইছেন, ফিজিক্যাল অ্যাড্রেসটা পাওয়ার পর ডাটাটা অ্যাক্সেস করবেন, সেই ডাটাটা অ্যাক্সেস করতে আপনার কত সময় লাগে? আরো 100 সেকেন্ড, তাহলে টোটাল 200 সেকেন্ড সময় লাগে।
এটা ক্লিয়ার? যদি আমরা টিএলবি ইউজ না করি সেক্ষেত্রে অ্যাক্সেস ইয়েটি কেমনে বের করলাম? ক্লিয়ার স্যার। জি ক্লিয়ার। স্যার। এবার যদি আমরা টিএলবি ইউজ করি সেক্ষেত্রে কি হবে দেখেন, এটা হচ্ছে আপনাদের সিপিইউ, এটা লজিক্যাল অ্যাড্রেস পাইলেন, পেজ নাম্বার পাইলেন, পেজের অফসেট পাইলেন। এবার পেজ নাম্বারটা আমরা প্রথমে খুঁজবো কোথায়? টিএলবি তে। টিএলবি তে যদি পেয়ে যাই এটাকে বলা হয় টিএলবি হিট। ফ্রেম নাম্বার পেয়ে গেলেন, তারপর অফসেটটা এখান থেকে আসবে, দেন ফাইনালি আপনি মেমোরি থেকে অ্যাক্সেস করবেন। আচ্ছা বলেন, যদি টিএলবি হিট হয়, টিএলবি যদি আপনার হিট হয় তাহলে টোটাল কত সময় লাগতেছে? টিএলবি যদি আপনার হিট হয় তাহলে টোটাল কত সময় লাগতেছে বলেন তো? টিএলবি যদি আপনার হিট হয় তাহলে এই কেসে আপনার টোটাল কত সময় লাগতেছে? এই যে এই ডাটাগুলোর জন্য বলেন আপনার টোটাল কত সময় লাগতেছে যদি টিএলবি হিট হয়? স্যার 80% টাইমে 20 ন্যানো সেকেন্ড প্লাস বাকি 20%-এর জন্য হচ্ছে 100 ন্যানো সেকেন্ড। আমি তো বলেছি টিএলবি হিট, শুধুমাত্র টিএলবি হিটের জন্য হিসাব করেন। ধরেন আপনি এখন যে জিনিসটা দেখাইলাম টিএলবি হিটের জন্য টোটাল কত সময় লাগতেছে আগে সেটা বলেন। 80% 100% পরে হিসাব করতেছি। এই যে টিএলবি যদি হিট হয়, এই যে আপনার ডাটাটা অ্যাক্সেস করতে, এই পাথ বরাবর যদি ডাটাটা অ্যাক্সেস করতে যান তাহলে টোটাল কত সময় লাগতেছে? 20 ন্যানো সেকেন্ড। আবার ঠিক মতো হিসাব করেন, ডাটা অ্যাক্সেস করতে কত সময় লাগতেছে? প্রথমে হচ্ছে আপনি পেজ নাম্বারটা পাইলেন, পেজ নাম্বার থেকে টিএলবি তে সার্চ করে ফ্রেম নাম্বারটা পাইলেন, টিএলবি তে সার্চ করতে কত সময় লাগে? সার্চ করতে 20। 20 ন্যানো সেকেন্ড। ওকে, ভালো কথা, পাইলেন। এরপর আপনি ফিজিক্যাল অ্যাড্রেসটা পাইলেন, ফিজিক্যাল অ্যাড্রেস থেকে ডাটাটা পাবেন। তাহলে ডাটাটা আছে কোথায়? মেমোরিতে। মেমোরি অ্যাক্সেস করতে কত সময় লাগে? 100 ন্যানো সেকেন্ড। তাহলে যদি টিএলবি হিট হয় তাহলে আপনার ডাটা পাইতে কত সময় লাগতেছে? 120 ন্যানো সেকেন্ড। 20 ন্যানো সেকেন্ড হচ্ছে টিএলবি তে সার্চ করতে, 100 ন্যানো সেকেন্ড হচ্ছে ডাটাটা অ্যাক্সেস করতে। তাহলে টোটাল সময় লাগতেছে কত? 120 ন্যানো সেকেন্ড। এবার টিএলবি যদি মিস হয়, টিএলবি মিস মানে কি? আপনি টিএলবি তে খুঁজছেন, পান নাই, তার মানে টিএলবি মিস। টিএলবি যদি মিস হয় তাহলে আপনাকে কি করতে হবে? 20 টিএলবি প্লাস যদি 100 মিস প্লাস হয় 100। আপনাকে পেজ টেবিলে খুঁজতে হবে। পেজ টেবিল থেকে আপনি ফ্রেম নাম্বারটা পাবেন, আবার দেন আগের মতো ফ্রেম নাম্বারটা পাইছেন, ফ্রেম নাম্বার পর অফসেটটা পাইছেন, ফিজিক্যাল অ্যাড্রেসটা পাইছেন, ডাটাটা অ্যাক্সেস করছেন। এবার বলেন, একবার যদি টিএলবি মিস হয় তাহলে সেক্ষেত্রে আপনাদের কত সময় লাগবে? 20 প্লাস 100 প্লাস 100। তো টিএলবি মিসের ক্ষেত্রে আপনার কি করতে হয়েছে দেখেন। প্রথমে আপনি টিএলবি তে সার্চ করছেন, 20 সেকেন্ড সময় খরচ হয়ে গেছে, টিএলবি তে খুঁজে পান নাই, 20 ন্যানো সেকেন্ড খরচ হয়ে গেছে। টিএলবি মিসের ক্ষেত্রে দেখেন, প্রথম হচ্ছে আপনি বাফারে খুঁজে দেখছেন, খুঁজে দেখতে আপনার 20 ন্যানো সেকেন্ড খরচ হয়েছে কিন্তু পান নাই। না পাওয়ার পর আপনি আসছেন পেজ টেবিলে, পেজ টেবিলে আপনাকে খুঁজতে কত সময় লাগবে? এই যে মেমোরি অ্যাক্সেস, মেমোরি অ্যাক্সেসের জন্য 100 ন্যানো সেকেন্ড সময় লাগবে। 100 ন্যানো সেকেন্ড সময় লাগলো, পাইছেন, ফ্রেম নাম্বারটা পাইছেন, পাওয়ার পরে মেমোরিটা অ্যাক্সেস করলেন, মেমোরি অ্যাক্সেস করতে আরো 100 ন্যানো সেকেন্ড। তাহলে টোটাল কত সময় লাগলো? 220 ন্যানো সেকেন্ড। ক্লিয়ার? এবার টিএলবি হিট হয় কত পার্সেন্ট কেসে? 80%। 80%। আর মিস হয় কত পার্সেন্ট কেসে? 20% কেসে। তাহলে টোটাল ইফেক্টিভ অ্যাক্সেস টাইম কত হবে? 0.8 ইন্টু 120 প্লাস 0.2 ইন্টু 220, তার মানে হচ্ছে 140 ন্যানো সেকেন্ড। তাহলে দেখেন এখানে আগে লাগতো 200 ন্যানো সেকেন্ড, টিএলবি ইউজ করার কারণে আমাদের এখন সময় লাগতেছে 140 ন্যানো সেকেন্ড। অনেকখানি সময় আমরা সেভ করে ফেলতে পারলাম। এবার বলেন টিএলবি ইউজ করা উচিত নাকি অনুচিত? উচিত নাকি অনুচিত? 30% পার স্টার, সো করলে আই গেস ক্ষতি নেই। করলে ক্ষতি নাই, উচিত। এবার বলেন স্যার, এই যে আমি দুইটা নিউমেরিক্যাল ভ্যালু বের করলাম, সে দুটাতে কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা? এটা কিন্তু বোঝা খুবই ইম্পর্টেন্ট, এটা ভিজুয়ালাইজ করতে পারা খুবই ইম্পর্টেন্ট। স্যার বলেন। স্যার
আর যারা বুঝতে পারছেন তারা হ্যান্ড রেজ করেন, নাহলে আপনারা কিছুই বলবেন না। বলেন, বুঝতে পারছি স্যার। স্যার বুঝতে পারছি। বুঝতে পারছেন? বাকি যারা তার আগে শুনতেছেন ক্লাস, একজন হাত তুলছেন, বাকিদের কি অবস্থা? এটা কি আপনাদের এখন পরীক্ষা দিলে পারবেন? হ্যাঁ পারবো, সিম্পল ক্যালকুলেশন। সিম্পল ক্যালকুলেশন। বাকিদের কি অবস্থা? বাকিরা পারবেন? পারবো স্যার। পারবেন, ওকে ঠিক আছে, পারবেন। তো ভালো, নাইস। তাহলে আপনাদের এটা কোনো কোয়েশ্চেন নাই আর? স্যার বলছিলেন কিনা আমার খেয়াল নেই, হ্যাঁ, টিএলবি যে মেমোরিটা, এটা মেমোরি হায়ারার্কিতে কোথায় অবস্থান করে, রেজিস্টারে নাকি এটা একটা ক্যাশে? বাফার, এটা জাস্ট একটা বাফার, আর কিছুই না। ওকে, ঠিক আছে, তাহলে আমরা আগাই। আমরা কেউ কিছু বলতেছেন না। ওকে, আচ্ছা। তো একটা সেকেন্ড, একটু সময় দেন। তো আমরা পেজ টেবিল দেখছি না? পেজ টেবিলে কি থাকে? আপনি যদি একটা নির্দিষ্ট অ্যাড্রেসে যান, একটা পেজ নাম্বার নিয়ে যান, তাহলে এটা করসপন্ডিং একটা ফ্রেম নাম্বার পান, তাই না? একটা পেজ নাম্বার নিয়ে যান, তারপর আপনি কি করেন? সেটা একটা ফ্রেম নাম্বার পান। ওকে, এখন আপনাদের এই পেজ টেবিলে শুধুমাত্র ফ্রেম নাম্বার ছাড়াও আরো বেশ কিছু জিনিস আছে, আরো বেশ কিছু জিনিস রাখা হয়। তার মধ্যে একটা জিনিস হচ্ছে ভ্যালিড ইনভ্যালিড বিট। ভ্যালিড ইনভ্যালিড বিট, বুঝে গেছে? আপনার ফ্রেম নাম্বারের সাথে আরো বেশ কিছু জিনিস রাখা হয়, সেটা কি বলে? ধরেন এখানে হচ্ছে আপনার ফ্রেম নাম্বারটা থাকে, আর এটা থাকে ভ্যালিড বিট। একসাথে ভ্যালিড বিটও বলেন বা ভ্যালিড ইনভ্যালিড বিট যাই বলেন, সমস্যা নেই, এটা ভ্যালিড বিটও থাকে। এবার বলেন ভ্যালিড বিটের পারপাসটা কি? আপনারা নাম দেখে কি গেস করতে পারতেছেন? নাম দেখে আপনারা কি গেস করতে পারতেছেন? আপনারা যে পেজ টেবিল, একটা পেজ নাম্বার দেন, পেজ নাম্বার দেওয়ার সাথে সাথে আপনি একটা ফ্রেম নাম্বার পান। কারণ আমি বললাম কি, এখানে ফ্রেম নাম্বারের সাথে সাথে আরো অনেকগুলো বিট রাখা হয়, তার মধ্যে একটা বিট হচ্ছে কি ভ্যালিড বিট। এবার ভ্যালিড বিট এই নাম দেখে আপনারা কিছু গেস করতে পারতেছেন? স্যার ওইটা এখনো ইউজ করা যাবে বা যাবে না এরকম। এটা একটা ইউজ করা যাবে কি যাবে না, আমি জাস্ট একটা সিম্পল এক্সাম্পল দিই। তো ধরেন আপনার কি বলছি, আপনার কোনো যখন একটা প্রসেস রান করতে যাবেন, তখন সেটা কি করতে হবে?
আপনার ফিজিক্যাল অ্যাড্রেস থেকে বা ডিস্ক থেকে মেইন মেমোরিতে আনতে হবে। ফিজিক্যাল অ্যাড্রেস থেকে মেইন মেমোরিতে আনতে হবে। তারপর হচ্ছে কোন পেজটা কোন ফ্রেমে আছে সেটা একটা ম্যাপিং আপনারা পেজ টেবিলে রাখেন, যেখানে হচ্ছে আপনি একটা পেজ নাম্বার দেন, একটা করেসপন্ডিং ফ্রেম নাম্বার পান। তো ধরেন আপনার যে একটা প্রসেস বা একটা প্রোগ্রামের যে কন্টেন্ট গুলো সেগুলো হচ্ছে ধরেন 3টা পেজে রাখা আছে বা 3টা ফ্রেমে রাখা আছে, ফ্রেম 10, ফ্রেম 11, ফ্রেম 12। ওকে, এখানে হচ্ছে পেজ 0 এর কন্টেন্ট গুলো আছে, এখানে হচ্ছে পেজ 1 এর কন্টেন্ট গুলো আছে, এখানে হচ্ছে পেজ 2 এর কন্টেন্ট গুলো আছে। জাস্ট ধরে নিলাম আর কি। ওকে, তো আপনি যখন এই প্রোগ্রামটা রান করতে চাবেন তা আপনি কি করতে পারেন, আপনার ওই প্রোগ্রাম সংক্রান্ত যা যা পেজ আছে সবগুলো আপনি মেন মেমোরিতে লোড করে নিতে পারেন। পেজ 0, পেজ 1, পেজ 2 এটা লোড করে নিতে পারেন। তারপর কোন পেজটা কোন ফ্রেমে আছে সেটা একটা এখানে একটা ম্যাপিং রেখে দেবেন। পেজ 0 আছে আপনার ফ্রেম 10-এ, পেজ 1 আছে আপনার ফ্রেম 11-এ, পেজ 2 আছে আপনার ফ্রেম 12-এ। এই কাজটা করতে পারেন, এটা একটা স্কিম হইতে পারে। আরেকটা স্কিম কি হইতে পারে, আপনার কোডের যতটুকু অংশ দরকার, ঠিক এখন রান করতে যতটুকু অংশ দরকার আপনি ঠিক ততটুকুই লোড করলেন। তার মানে এখানে ধরেন আপনার মেমোরিতে শুধুমাত্র পেজ 0টাকে লোড করলেন। তাহলে এখানে আপনার যে পেজ টেবিলের যে এন্ট্রি, পেজ টেবিলে তো ধরেন আপনি মাল্টিপল এন্ট্রি রাখতে পারেন, 0, 1, 2, 3 এরকম মাল্টিপল এন্ট্রি থাকতে পারে। তাহলে পেজ 0 কত নাম্বার ফ্রেমে আছে, ফ্রেম 10-এ। পেজ 1 কত নাম্বার ফ্রেমে আছে, ফ্রেম 11-এ। পেজ 2 কত নাম্বার ফ্রেমে আছে, ফ্রেম 12-এ। এখানে কি আমার এই প্রোগ্রামে পেজ 3 বলতে কিছু আছে, নাই আমার এই স্যার। প্রোগ্রামে পেজ 3 বলতে কিছু আছে? না স্যার। তো এখন যদি কোনো কারণে একটা অ্যাড্রেস এমন ভাবে জেনারেট হচ্ছে যেটা হচ্ছে পেজ 3 কে অ্যাক্সেস করতে চাচ্ছে, পেজ 3 কে অ্যাক্সেস করতে চাচ্ছে, তাহলে এটা ভ্যালিড অ্যাক্সেস হবে নাকি ইনভ্যালিড অ্যাক্সেস হবে? ইনভ্যালিড অ্যাক্সেস। তাহলে এই যে একটা ইনভ্যালিড অ্যাক্সেস হচ্ছে সেটা বুঝাবেন কেন? ওই ফ্রেম একটু আগে একটা এই যে এখানে কাট হচ্ছে ছিল। যে ফ্রেমটা আছে এখানে হচ্ছে এটা একটা ভ্যালিড ফ্রেম। 1 নাম্বার পেজের জন্য করসপন্ডিং যে ফ্রেমটা আছে সেটা একটা ভ্যালিড ফ্রেম। 2 নাম্বার পেজের জন্য যে ফ্রেমটা আছে সেটা একটা ভ্যালিড ফ্রেম। 3 নাম্বার পেজের জন্য যে ফ্রেমটা আছে সেটা একটা ইনভ্যালিড ফ্রেম। 4 নাম্বার পেজ বলতে যে ফ্রেমটা আছে সেটা একটা ইনভ্যালিড ফ্রেম। তাহলে এভাবে ভ্যালিড ইনভ্যালিড ফ্রেম দিয়ে আমরা বুঝতে পারি এটাকে একটা ভ্যালিড অ্যাক্সেস নাকি একটা ইনভ্যালিড অ্যাক্সেস। বুঝতে পারলাম? তাহলে আমাদের কাছে একটা প্রোগ্রাম আছে যেটা হচ্ছে ধরেন 3টা পেজ আছে, P0, P1, P2। P0 রাখছেন ফ্রেম 10-এ, P1 রাখছেন ফ্রেম 11-এ, P2 রাখছেন ফ্রেম 12-এ। এতটুকু ক্লিয়ার? এবার কোন পেজটা কোন ফ্রেমে রাখছেন সেটা হচ্ছে আপনি পেজ টেবিলে রাখতেছেন, পেজ 0 ফ্রেম 10-এ, পেজ 1 ফ্রেম 11-এ, পেজ 2 ফ্রেম 12-এ, এভাবে করে আছে। এখন আপনার পেজ টেবিলটা একটা পেজে রাখবেন, সেটা তো অনেক বড় সাইজের হতে পারে, এখানে তো আরো অনেক এন্ট্রি রাখার জায়গা আছে পেজ টেবিলে, সবগুলো এন্ট্রি তো ফিল আপ হবে নট নেসেসারি। বুঝতে পারলাম? এখন যদি কখনো 3 নাম্বার পেজ অ্যাক্সেস করতে চাই, 3 নাম্বারের পেজ বলতে তো এখানে কিছু নাই, তাহলে সেটা একটা ইনভ্যালিড এন্ট্রি, সেটা বুঝাবেন কেমন? তাহলে সেটা বোঝানোর জন্য এই যে ভ্যালিড ইনভ্যালিড বিটটা ইউজ করা হয়। এটা আমি আরো একটু একটা এক্সাম্পল দিয়ে ক্লিয়ার করব, সেটা হচ্ছে একটু এর পরে পরের যে কন্টেন্টটা পড়াবো সেটা আপনাদের হয়তো নেক্সট ক্লাসে পড়াবো। তখন হচ্ছে ভ্যালিড ইনভ্যালিড বিটের আরো ইন ডিটেলস আমরা দেখবো। জাস্ট আপাতত এটা বুঝে নেন, ভ্যালিড ইনভ্যালিড বিট দিয়ে বুঝাই যে আপনার এখন যে পেজ টেবিলে যে ফ্রেমটা আছে এটা কি একটা ভ্যালিড ফ্রেম নাকি একটা ইনভ্যালিড ফ্রেম। স্যার এটা নিয়ে কারো কোনো কোয়েশ্চেন আছে? স্যার আমাদের যে ভ্যালিড ইনভ্যালিডের কলামটা বা হুম। অ্যাড্রেসটা, এটা পেজ টেবিলের মধ্যে ইনক্লুডেড নাকি হ্যাঁ, সেপারেটেড একটা টেবিল? না না না, পেজ টেবিলের যে রোতে ধরেন পেজ 0 যে ফ্রেমে আছে ফ্রেম নাম্বারটা আপনি রাখতেছেন না, ফ্রেম নাম্বারের সাথে এখানে আরো অনেকগুলো মাল্টিপল বিট রাখা হয়। তার মধ্যে একটা বিট থাকে হচ্ছে এই যে এরকম আমি যেভাবে এক রোতে লিখছি ওইভাবে সেম ভাবে থাকে, জাস্ট একটা একসাথে থাকে। বুঝতে পারছি স্যার। স্যার এটাতে কারো কোনো কোয়েশ্চেন আছে? তার মানে আপনি কি একটা ভ্যালিড অ্যাক্সেস করতেছেন নাকি একটা ইনভ্যালিড অ্যাক্সেস করতেছেন, সেটা হচ্ছে এই যে ভ্যালিড ইনভ্যালিড বিট দিয়ে আপনি বুঝতে পারবেন। তাহলে আপনাকে যদি কখনো 3 নাম্বার পেজটা অ্যাক্সেস করতে বলে আপনি প্রথমে চেক করবেন যে এটা কি একটা ভ্যালিড এন্ট্রি কিনা। দেখেন 3 নাম্বার পেজের এন্ট্রিটা হচ্ছে ইনভ্যালিড, তখন এটা বলে দেবেন যে আপনি আসলে ইনভ্যালিড অ্যাক্সেস করতেছেন।
বুঝা গেল স্যার? এটার কিন্তু আরো ইন ডিটেলস আমি দেখবো, মানে বলবো, সেটা হচ্ছে একটা এক্সাম্পল যখন পড়াবো আপনাদের, সোয়াপ ইন সোয়াপ আউট যখন পড়াবো তখন আরো ইন ডিটেলস বলবো। স্যার এতটুকু পর্যন্ত আপনাদের কোনো কোয়েশ্চেন আছে কিনা বলেন। স্যার কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা বলেন। স্যার হ্যাঁ বা না কিছু একটা তো বলেন। নাই স্যার। হ্যাঁ, হাত তুলেন, যারা যারা বুঝতে পারছেন হাত তুলেন। No, sir. No problem. কোনো প্রবলেম নাই, বাট বুঝতে পারছেন, বুঝতে পারছেন। Okay. বাকিরা ফলো করতে পারতেছেন? স্যার কোনো কোয়েশ্চেন থাকলে বলেন স্যার। Okay. তো এরপরে আগাই আমরা। এরপরে হচ্ছে আপনাদের যেটা পড়াবো সেটা হচ্ছে শেয়ার্ড পেজ। তো জেনারেলি আপনার যতগুলো প্রসেস আছে সবগুলো প্রসেসের আপনার মেমোরি স্পেস আলাদা। মেমোরিতে যখন প্রসেস গুলো রাখেন সবগুলো প্রসেসের মেমোরি স্পেস আলাদা। এটা ধরেন P0, এটা P1, এটা এই মেমোরি স্পেসটা ইউজ করতেছে, এটা হচ্ছে এই মেমোরি স্পেসটা ইউজ করতেছে। তো জেনারেলি প্রসেসের মেমোরি স্পেস গুলো আলাদা হয়। কিন্তু আমরা যখন থ্রেড পড়ছিলাম থ্রেডে আমরা দেখছিলাম না, বা আপনাদের যখন পড়ানো হয়েছিল, শেয়ার্ড মেমোরি পড়ানো হয়েছিল, সেখানে আপনারা দেখছিলেন না কিছু কিছু কেস আছে, ওই কেসে হচ্ছে আপনাদের মাল্টিপল প্রসেস মেমোরি একটা কমন অংশ শেয়ার করে। যেমন ধরেন এক্ষেত্রে আমাদের সে কমন অংশ হচ্ছে এটা, এরকম কিছু কেস আপনারা দেখছেন না? দেখছেন কি দেখেন নাই? স্যার আমার ক্রিটিক্যাল সেকশনের কথা মনে পড়তেছে কোডের। হ্যাঁ, কোডের ক্রিটিক্যাল সেকশন যেখানে হচ্ছে শেয়ার ডাটা থাকে, এটাই। তার মানে জেনারেলি আপনার প্রত্যেকটা প্রসেসের মেমোরি স্পেস হচ্ছে আলাদা, সবাই হচ্ছে নিজ নিজ মেমোরি স্পেসে কাজ করে। একটা মেমোরি স্পেসের সাথে অন্যটার মেমোরি স্পেসের কোনো সম্পর্ক নাই, যে যার যার মেমোরি স্পেসে শুধুমাত্র অ্যাক্সেস করতে পারে। যেটা আমরা কি দেখছিলাম, ওই যে বেস রেজিস্টার আর লেন্থ রেজিস্টার, এগুলো দিয়ে আমরা অ্যাক্সেস করছিলাম যে সে কতটুকু পর্যন্ত অ্যাক্সেস করতে পারবে, বেস পয়েন্টার। আর আরেকটা হচ্ছে লেন্থ মাপার জন্য একটা লেন্থ, এটা পয়েন্টারটার নাম কি ছিল, প্রথম ক্লাসে দেখেছিলাম। একটা হচ্ছে বেস আর একটা হচ্ছে লিমিট, লিমিট রেজিস্টার। এটা দিয়ে আমরা দেখতেছিলাম যে কোন একটা প্রসেসের কতটুকু তার মেমোরি, ভ্যালিড মেমোরি অ্যাক্সেস করতে পারবে। কিন্তু আমরা এরকমও কিছু দেখছিলাম যখন হচ্ছে কিছু শেয়ার্ড মেমোরি থাকে, যখন আমরা দুইটা প্রসেসরের মধ্যে কমিউনিকেশন করতে চাই, আমরা দেখছিলাম যে কি কিছু কিছু অংশ থাকে শেয়ার্ড, যেগুলো হচ্ছে কমন মানে কমন মেমোরির অংশ, যেগুলো হচ্ছে মাল্টিপল প্রসেস মিলে শেয়ার করতেছে। যেমন থ্রেডিং এর ক্ষেত্রে আমরা দেখছিলাম যে আমাদের যে কোড সেগমেন্ট আছে সেটা সবাই মিলে শেয়ার করতেছে। বা অনেক সময় দেখা যায় যে দুটা প্রসেস যখন কমিউনিকেশন করতে যাচ্ছে তখন হচ্ছে যেটা কমিউনিকেশন ইনিশিয়েট করবে সে তার নিজের মেমোরি স্পেসের কিছু অংশ অন্য আরেকটা প্রসেসের সাথে শেয়ার করতেছে। ওকে, তাহলে এরকম কেসও আমরা দেখছিলাম। তো এই যে শেয়ার্ড মেমোরি রিজনটা আছে, তাহলে এই শেয়ার্ড মেমোরি রিজনে যে ডেটাগুলো আছে সেগুলো বিভিন্ন পেজে ভাগ করা থাকে, বিভিন্ন পেজে ভাগ করা থাকে। এই শেয়ার্ড মেমোরি রিজনের যে টোটাল ডাটা সেগুলো হচ্ছে পেজ আকারে ভাগ করা থাকে। তো এই পেজের এন্ট্রিগুলো সবগুলো প্রসেস তাদের পেজ টেবিলে রেখে দেয়। এই পেজগুলো সবার মাঝে শেয়ার্ড, এবং এই পেজগুলো করসপন্ডিং যে ফ্রেমে আছে সেগুলো হচ্ছে সবগুলো প্রসেস তাদের প্রসেস টেবিলে রেখে দেয়। তো এই পেজগুলোকে বলা হয় শেয়ার্ড পেজ। ওকে, সো ধরেন আপনার কাছে তিনটা প্রসেস আছে। সো তিনটা প্রসেস, একটা হচ্ছে প্রসেস 1, একটা হচ্ছে প্রসেস 2, একটা হচ্ছে প্রসেস 3। ওকে, প্রসেস 1, প্রসেস 2 আর প্রসেস 3। সো এদের হচ্ছে একটা কমন ধরেন শেয়ার্ড রিজন আছে,
শেয়ার রিজনে যে ডেটাগুলো আছে সেগুলোকে আমরা বিভিন্ন পেজে ভাগ করছি। এই পেজগুলোকে আমরা কয়েকটা ফ্রেমে রাখছি। ধরেন কি বলবো, পেজ 0-কে আমরা রাখছি, পেজ 0 যেটা রাখছি সেটাকে রাখছি ধরেন ফ্রেম 1-এ। পেজ 1 যেটা আছে সেটা রাখছি ধরেন ফ্রেম 3-তে। পেজ 2 যেটা আছে সেটাকে রাখছি ধরেন ফ্রেম 4-এ। আর পেজ 3 যেটা রাখছি সেটা ধরেন রাখছি ফ্রেম 6-এ। এই চারটা পেজ এই চারটা প্রসেসের মধ্যে শেয়ার। বুঝতে পারলাম? প্রসেস 1, প্রসেস 2 আর প্রসেস 3। তাহলে এই যে ওদের যে শেয়ার্ড রিজন, সেখানে যে কন্টেন্ট গুলো আছে সেগুলোকে আমরা চারটা পেজে ভাগ করে এই চারটা ফ্রেমে রেখে দিলাম। এবার বলেন তো এদের পেজ টেবিল গুলো দেখতে কেমন হবে? এই চারটা প্রসেসের, এই যে তিনটা প্রসেস আছে এদের পেজ টেবিল গুলো দেখতে কেমন হবে? নর্মাল পেজ টেবিলের মতোই দেখতে হবে না মানে? এই যে দেখেন, নর্মাল পেজের মতো দেখতে হবে। প্রথমে পেজ 0-তে কি থাকবে? ফ্রেম 1, 1-এ কি থাকবে? ফ্রেম 3, 2-তে কি থাকবে? ফ্রেম 4, ফ্রেম 6। এটার পেজ টেবিল গুলো কেমন হবে দেখতে? ফ্রেম 1, ফ্রেম 3, ফ্রেম 4, ফ্রেম 6। এটার পেজ টেবিল দেখতে কেমন হবে? ফ্রেম 1, ফ্রেম 3, ফ্রেম 4, ফ্রেম 6। দেখেন সবার পেজ টেবিল গুলো দেখতে সেম না? কারণ এই যে চারটা পেজ বা এই চারটা ফ্রেমের কন্টেন্ট গুলা এরা সবাই মিলে শেয়ার করতেছে। তারপর এদের নিজেদেরও কিছু আবার প্রাইভেট ডাটা থাকে। সেই প্রাইভেট ডাটা গুলো হচ্ছে আলাদা আলাদা করে ফ্রেমের মধ্যে রাখে, আলাদা পেজ টেবিলের এন্ট্রি হিসাবে রাখে। স্যার বুঝাতে পারলাম শেয়ার্ড পেজের কনসেপ্ট গুলা? শেয়ার্ড পেজ হচ্ছে আপনাদের প্রত্যেকটা প্রসেসের মধ্যে কিছু কমন রিজন থাকতে পারে। তাহলে কমন রিজনের যে কন্টেন্ট সেগুলো হচ্ছে আপনি বিভিন্ন পেজে ভাগ করে বিভিন্ন ফ্রেমে সেভ করে রাখেন। এবার এই ফ্রেম নাম্বার গুলো হচ্ছে সবগুলো প্রসেসের মাঝে, মানে সবগুলো প্রসেসের পেজ টেবিলে থাকবে। কারণ একটা প্রসেসের যে কন্টেন্ট সেগুলো পেজগুলো কোন ফ্রেমে থাকে সেটা আমাদের পেজ টেবিলে ট্র্যাক করতে হয়। তাহলে এখানে যেহেতু এই পেজগুলো সবার মধ্যে আছে, দেখেন সবাই হচ্ছে সেম ফ্রেমগুলো স্টোর করে রাখছে। স্যার এটাকে বোঝাতে পারলাম? হ্যাঁ স্যার। স্যার বাকিদের কোনো কোয়েশ্চেন থাকলে করেন। আপনাদের কোনো কোয়েশ্চেন নাই, জিনিসটা তো ওই কন্টেনার সমস্যা হচ্ছে, অনেক কিছু বুঝি নাই মাঝে। কোন অংশটা বুঝেন নাই স্যার? তাই কি জিজ্ঞেস করবো বুঝতেছি না, কতটুক থেকে বুঝেন নাই? কোন অংশ থেকে বুঝেন নাই স্যার? নাকি সেটাও ট্র্যাক করতে পারেন নাই, কোন অংশ থেকে বুঝেন নাই? আচ্ছা, যারা ফলো করতেছেন, যারা ফলো করতে পারছেন তাদের কোনো কোয়েশ্চেন থাকলে বলেন। তো শেয়ার্ড মেমোরি রিজিয়ন ভাগ হওয়ার পরে বুঝছি, কিন্তু এর আগে একটুকু বুঝিনি। কোন জায়গাটাতে বুঝেন নাই স্যার? শেয়ার্ড মেমোরির আগে কোন জায়গাটাতে বুঝেন নাই? মানে এই যে শেয়ার্ড পেজটা, প্রসেস 1 প্রসেস 2, এই জায়গাটা বুঝি না। শেয়ার্ড মেমোরির রিজিয়নটা কিভাবে ভাগ হচ্ছে সেটা বুঝছি, হ্যাঁ, কিন্তু শেয়ার্ড মেমোরির পার্টটা কি হয়েছে সেটা বুঝি না। শেয়ার্ড মেমোরির পার্টটা কি হয়েছে সেটা বুঝেন নাই। আচ্ছা, এই তো আপনাদের কোয়েশ্চেন না আসলে কেমন স্যার? কোয়েশ্চেন আসতে হবে। ধরেন আপনাদের কাছে তিনটা প্রসেস আছে, প্রসেস 1, প্রসেস 2, প্রসেস 3। ওকে,
তারা কি করছে, তাদের একটা ধরনের শেয়ার্ড মেমোরি আছে। এটা হচ্ছে প্রসেস 1ও শেয়ার করতেছে, প্রসেস 2ও শেয়ার করতেছে, প্রসেস 3ও শেয়ার করতেছে। এতটুকু বুঝতে পারছেন? জি স্যার। এবার এদের যে কন্টেন্ট গুলো আছে সেগুলো আপনি যখন মেমোরিতে রাখবেন, সেগুলো হচ্ছে বিভিন্ন পেজে ভাগ করবেন। ধরেন 4টা পেজে ভাগ করছেন, পেজ 0, পেজ 1, পেজ 2, পেজ 3। এবার সেগুলোকে আপনি ফিজিক্যাল মেমোরির কোনো ফ্রেমে রাখবেন। ধরেন পেজ 0 কে রাখছেন ফ্রেম 1-এ, পেজ 1 কে রাখছেন ফ্রেম 3-তে, পেজ 2 কে রাখছেন ফ্রেম 4-এ, আর পেজ 3 কে রাখছেন ফ্রেম 6-এ। ওকে, এতটুকু বুঝতে পারছেন স্যার? জি স্যার। এবার এই যে এখানে যে শেয়ার্ড অংশ, যে 4টা পেজ, এই 4টা পেজ প্রত্যেকটা প্রসেসের অংশ না? জি স্যার। কারণ সবাই মিলে শেয়ার করতেছে, তাহলে এই 4টা পেজের যে কন্টেন্ট সেগুলো হচ্ছে সবগুলো প্রসেসের অংশ না? জি স্যার। তাহলে এই পেজগুলো কোন ফ্রেমে রাখা হয়েছে সেগুলো হচ্ছে প্রত্যেকটা প্রসেসকে ট্র্যাক করতে হবে না? হুম। তাহলে এই যে একটা পেজ কোন ফ্রেমে রাখা হয়েছে সেটা ট্র্যাক করা হয় কোথায়? কোন টেবিলটা। পেজটা কোন ফ্রেমে রাখা হয় সেই জিনিসটা ট্র্যাক রাখা হয় কোথায়? টেবিলটা। প্রসেস টেবিলে ট্র্যাক করা হয়। জি। ওকে, তাহলে এখানে দেখেন 0 নাম্বার পেজ, 1 নাম্বার পেজ, 2 নাম্বার পেজ, 3 নাম্বার পেজ। তাহলে 0 নাম্বার পেজটা কোন ফ্রেমে রাখা হয়েছে? ফ্রেম 1-এ। 1 নাম্বার পেজটা কোন ফ্রেমে রাখা হয়েছে? ফ্রেম 3-তে। 2 নাম্বার পেজটা কোন ফ্রেমে রাখা হয়েছে? ফ্রেম 4-এ। 3 নাম্বার পেজটা কোথায় রাখা হয়েছে? ফ্রেম 6-এ। তাহলে অনুরূপভাবে প্রসেস 2 এর জন্য কি? ফ্রেম 1, ফ্রেম 3, ফ্রেম 4, ফ্রেম 6। 3 নাম্বার প্রসেসের জন্য কি? ফ্রেম 1, ফ্রেম 3, ফ্রেম 4, ফ্রেম 6। বুঝতে পারছেন? জি স্যার। জেনারেলি প্রত্যেকটা প্রসেসের যে ফ্রেম গুলা সবগুলো আলাদা হওয়ার কথা ছিল না? কারণ সবার মেমোরি স্পেস তো আলাদা হওয়া উচিত। হুম। কিন্তু যখন শেয়ার্ড পেজ থাকতেছে, সবাই সেম কন্টেন্ট শেয়ার করতেছে, দেখেন সবার ফ্রেম গুলা সেম না? সবগুলো পেজের করেসপন্ডিং ফ্রেম গুলো সেম না? জি স্যার। এখন কি বুঝতে পারছেন? জি। জি। এখন দেখেন প্রত্যেকটা প্রসেসে আবার কিছু নিজের প্রাইভেট ডেটাও আছে না? হ্যাঁ স্যার। তাহলে সেগুলো কেমনে ট্র্যাক করবেন? সেগুলো এই যে এখানে পেজ টেবিলে আলাদা করে আবার ট্র্যাক করবেন। যে প্রাইভেট ডাটাগুলো আছে সেগুলো পেজ টেবিলে ট্র্যাক করবেন। মানে শেয়ার ডাটাগুলো পেজ টেবিলে ট্র্যাক করতেছেন, আর প্রাইভেট ডাটাগুলো ট্র্যাক করতেছেন। এবার দেখেন শেয়ার ডাটার ক্ষেত্রে যে ফ্রেমগুলো আছে সেগুলো হচ্ছে সবার মাঝে সেম, আর যেদের প্রাইভেট ডাটার যে ফ্রেমগুলো থাকবে সেগুলো হচ্ছে সবার মাঝে ডিফারেন্ট হবে। এটাকে বুঝতে পারছেন কি বলছি? জি স্যার। আপনার জি স্যারের মধ্যে কোনো কনফিডেন্স নাই? না স্যার, আমার যখন ওর নিজের পার্সোনাল ডাটাগুলো আসবে তখন কি হুম। হচ্ছে, এই যে এখন যে সিরিয়ালে আছে হ্যাঁ, ওটা এরপরে কোথাও কোনো। অ্যাড করবেন। আচ্ছা। আমি যেহেতু এগুলোকে ওর জন্য P0, P1, P2, P3 আকারে ধরে নিয়েছি, তাহলে এরপরে তার নিজের যে অংশগুলো থাকবে সেগুলো অবশ্যই তার জন্য পেজ 4 আকারে আসবে। বুঝতে পারছি স্যার। বাকিদের বলেন, উনি তো একটা কোয়েশ্চেনের কথা বললেন, বাকিদের কিছু বলেন। সেটা হচ্ছে মাল্টি লেভেল পেজিং। সিঙ্গেল লেভেল পেজিং পড়াছিলাম না? সিঙ্গেল লেভেল পেজিং পড়াছিলাম না? সিঙ্গেল লেভেল পেজিং পড়াছিলাম কি না? হ্যাঁ বা না কিছু একটা তো বলেন। হ্যাঁ স্যার। Yes, sir. হ্যাঁ পড়াইছিলাম। জি স্যার। সবাই বুঝতে পারছেন? সবাই বুঝতে পারছেন সিঙ্গেল লেভেল পেজিং? জি স্যার, ওটা তো ইজি ছিল কাইন্ড অফ। এটা ইজি ছিল। ওকে, এটা যদি ইজি থাকে তাহলে তাহলে আর একটু কঠিন দিয়ে একটা কিছু একটা করেন। আর একটা কঠিন দেখে একটা কিছু একটা করেন। চলেন দেখি আমরা একটা কঠিন দেখে কিছু একটা করি। কোয়েশ্চেনটা লেখেন, সবাই কোয়েশ্চেনটা লেখেন। হুম, এক সেকেন্ড, হ্যাঁ লেখেন। সবাই ঠান্ডা মাথায় আমার সাথে ফলো করে যাবেন, আশা করি বুঝতে পারবেন। A process
runs on a system with single level paging and no, sorry, single level paging না বলবো হচ্ছে with a two level paging, with two level paging and 8-bit logical addresses. এটা টু লেভেলের জন্য যদি করতে পারেন, এটাকে জাস্ট এক্সটেন্ড করে বাকিগুলোর জন্য করবেন, মানে 3 লেভেল বলুক 4 লেভেল বলুক, জাস্ট এটাকে এক্সটেন্ড করা। আগে 2 লেভেল পর্যন্ত বুঝে গেলে বাকি হচ্ছে সেম রিপিটেটিভ কাজ। পেজ সাইজ হচ্ছে আপনার 16 বিট, ফিজিক্যাল মেমোরি হচ্ছে ফিজিক্যাল মেমোরি সাইজ হচ্ছে আপনার 512 বাইট। ইচ পেজ টেবিল এন্ট্রি is equal to 4 বাইট। ওকে, এরপর আপনাকে কিছু পেজ টেবিল দেওয়া আছে। আউটার পেজ টেবিল ভ্যালিড 6, 11, ভ্যালিড 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 3 হচ্ছে ইনার পেজ টেবিল পেজ টেবিল at frame 6, তিন বেশ 7, ভ্যালিড ভ্যালিড ইনভ্যালিড ভ্যালিড পেজ টেবিল at frame 11, ভ্যালিড ইনভ্যালিড ভ্যালিড ভ্যালিড 25, 12, 14। কোয়েশ্চেনটা সবাই নোট ডাউন করতে পারছেন? সবাই কোয়েশ্চেনটা নোট ডাউন করেন। স্যার এই কোয়েশ্চেনটা একটু ভালো মতো বুঝেন। আচ্ছা, কোয়েশ্চেনে তো লিখে নেই। Given the logical address, a second, একশো উনআশি যদি লজিক্যাল অ্যাড্রেস হয়, কম্পিউট দ্য ফিজিক্যাল অ্যাড্রেস। ওকে, কোয়েশ্চেনটা সবাই নোট ডাউন করতে পারছেন? তাহলে এখন একটু পিছায় আছি। হ্যাঁ, সবাই নোট ডাউন করে, নোট ডাউন করা হলে আমাকে জানেন।
সবাই নোট ডাউন করতে পারছেন? আমার কমপ্লিট। বাকিদের? জি স্যার, কমপ্লিট। জি স্যার। ওকে, তাহলে আমরা এটা কনসেপ্টটা বুঝে বুঝে আমরা আগাই, দেন তাহলে বাকিটা বুঝতে পারবেন। ওকে, তাহলে আপনাকে একটা লজিক্যাল অ্যাড্রেস দেওয়া আছে। ওকে, লজিক্যাল অ্যাড্রেসটা দেওয়া আছে। লজিক্যাল অ্যাড্রেসটা কি? 179। এটাকে যদি আপনি বাইনারিতে কনভার্ট করেন তাহলে আপনি লজিক্যাল অ্যাড্রেসটা কি পাবেন? 10110011। এটা হচ্ছে আপনার লজিক্যাল অ্যাড্রেস যেটা দেওয়া আছে সেটা। সবাই এতটুকু বুঝতে পারছেন? এটা হচ্ছে আপনার ডেসিমেলে দেওয়া আছে, আপনি সেটাকে বাইনারিতে কনভার্ট করছেন। ওকে, এতটুকু ক্লিয়ার সবার কাছে? ক্লিয়ার কি ক্লিয়ার না? হ্যাঁ বা না কিছু একটা তো বলবেন। ক্লিয়ার স্যার। ক্লিয়ার, জি ওকে স্যার, ঠিক আছে, হ্যাঁ জি, জি বলবেন। এখন একটা যখন লজিক্যাল অ্যাড্রেস পান আপনারা সেটা কি করেন? দুইটা ভাগে ভাগ করেন। এটা যদি করসপন্ডিং ফিজিক্যাল অ্যাড্রেস পাইতে হয় আপনারা সেটাকে দুইটা ভাগে ভাগ করেন। দুইটা ভাগগুলো কি ছিল? পেজ নাম্বার, পেজ এটাকে অফ। পেজ নাম্বার, একটাকে বলা হয় অফসেট। এবার আপনাকে এখানে যে সিনারিও দেওয়া হয়েছে তাহলে অফসেট কত বিটের আমাকে একটু বলতে পারবেন? আপনাকে যে সিনারিও গুলো দেওয়া হয়েছে এখানে হচ্ছে অফসেটটা কত বিটের হবে সেটা আপনাকে বলতে পারবেন? আগে বলেন অফসেটটা কি জিনিস, আগে সেটা বলেন। স্যার লাইন নাম্বার। লাইন নাম্বার, একটা পেজের মধ্যে কত নাম্বার লাইন সেটা না? জি স্যার। আচ্ছা, তাহলে সেটা আমরা কিভাবে বের করতাম? পেজের সাইজ থেকে। পেজের সাইজ থেকে। এখানে পেজের সাইজ দিয়েছে 16 বাইট, তাহলে অফসেটের ভ্যালু কত হবে, মানে অফসেটটা কত লেন্থের হবে? অফসেটের লেন্থ কতটুকু হবে সেটা ফর্মুলাটা কি ছিল? তাহলে অফসেটের লেন্থ হবে লগ টু বেস পেজ সাইজ, এটা হচ্ছে অফসেটের লেন্থ। তাহলে লগ টু বেস, এখানে আমাদের অফসেট পেজ সাইজ হচ্ছে 16, তাহলে হচ্ছে 4, তাহলে অফসেটের লেন্থ হবে 4, আর বাকি জিনিসটা বুঝাবে আপনার পেজ নাম্বার। বুঝা গেছে? তাহলে আমাদের যে লজিক্যাল অ্যাড্রেসটা আছে সেখানে অফসেটের ভ্যালু কত একটু বলতে পারবেন? এই যে এটা হচ্ছে আমাদের অফসেট। অফসেটের সাইজ কত হবে? 4। এই যে 4 বিটের একটা অফসেট নিয়ে নিলাম, আর বাকি যে অংশটা থাকবে সেটাই হবে আমাদের পেজ নাম্বার। স্যার প্রথম অংশটা বুঝতে পারছেন কিনা দেখেন, অফসেট কিভাবে বের করতে পারছে সেটা বুঝতে পারছেন কিনা দেখেন। বুঝতে পারছি স্যার। মিনিমাম 3 জন বুঝতে পারছে বলবো, তাহলে আমি সামনে আগাবো। বুঝতে পারছি। বুঝতে পারছেন 2 জন, আরেকজন বলেন। জি স্যার, বুঝতে পারছি। স্যার বুঝতে পারছেন, ওকে নাইস। ওকে, তাহলে অফসেটের কাজ শেষ। তাহলে পেজ নাম্বারের জন্য কত বিট আছে? পেজ নাম্বারের জন্য এখানে কত বিট? স্যার পেজ 4 নাম্বারের বিট। লেন্থ 4 বিট। এখন পেজ নাম্বারের লেন্থ যদি হয় 4 বিট তাহলে এখানে টোটাল কয়টা পেজ আছে সেটা বলতে পারবেন? পেজ নাম্বারের লেন্থ যদি হয় 4 বিট তাহলে টোটাল কয়টা পেজ আছে বলতে পারবেন? স্যার 2 টু দি পাওয়ার n। হ্যাঁ, তাহলে কত? 2 to the power 4, মানে এখানে হচ্ছে 16টা পেজ আছে। 16। যিনি আনসারটা দিয়েছেন ওনার আনসারটা কি সবাই বুঝতে পারছেন? ধরেন আপনার পেজ নাম্বারের যে লেন্থ সেটা হচ্ছে 1, তাহলে 1 যদি লেন্থ হয় তাহলে আপনার পেজ হতে পারবে 2টা, এদার 0 অথবা 1। যদি পেজ লেন্থ হয় 2 তাহলে হইতে পারবে 4টা। দেখেন সেগুলো ইন্ডেক্সিং করবেন এভাবে। যদি পেজ নাম্বারের লেন্থ হইতো 3, তাহলে এরকম পেজ হয়তো 8টা। তাহলে পেজ লেন্থ যদি হয় 4 তাহলে কয়টা পেজ হবে? 16টা, 2 to the power m, এটা হচ্ছে আমাদের ফর্মুলা। এতটুকু বুঝতে পারছেন?
হ্যাঁ স্যার। তা সবাইকে বুঝতে পারছেন? হ্যাঁ, Yes, sir. 3 জন হ্যাঁ বলবেন কোনো কোয়েশ্চেন আস্ক করলে। ওকে, ঠিক আছে, 3 জন হ্যাঁ বলছেন। আচ্ছা, সো এটা যদি বুঝতে পারেন, এখন আমাদের নেক্সট, এবার কোন পেজটা কোন ফ্রেমে আছে এটা আমাদের ট্র্যাক করতে হয় না? কোন ইয়েস স্যার। পেজটা কোন ফ্রেমে আছে সেটা আমাদের ট্র্যাক করতে হয়। সেই জিনিসটা আমরা ট্র্যাক করি কোথায়? পেজ টেবিলের সাহায্যে। পেজ টেবিলে। তাহলে আমাদের পেজ টেবিলের কয়টা এন্ট্রি থাকবে টোটাল? লাইন নাম্বার, পেজ নাম্বার, ফ্রেম নাম্বার। আচ্ছা না, লাইন নাম্বার দরকার নেই, পেজ নাম্বার আর ফ্রেম আমাদের নাম্বার। পেজ টেবিলে টোটাল কয়টা এন্ট্রি থাকবে? পেজ টেবিলে আমাদের টোটাল কয়টা এন্ট্রি থাকবে? 16টা। কারণ আমাদের পেজ আছে 16টা, তাহলে 16টা পেজ 16টা ফ্রেমে ম্যাপ করা থাকবে। সে ম্যাপিং গুলো আমাদের পেজ টেবিলে রাখতে হবে। তাহলে হচ্ছে পেজ টেবিলে আমাদের ম্যাপিং হবে 16টা। এই যে পেজ 0 সেটা কত নাম্বার ফ্রেমে আছে সেটা থাকবে, পেজ 1 সেটা কত নাম্বার ফ্রেমে আছে সেটা থাকবে, পেজ 2 এটা কত নাম্বার ফ্রেমে থাকবে সেটা থাকবে, এরকম করে পেজ 15 এটা কত নাম্বার পেজে থাকবে, কত নাম্বার ফ্রেমে থাকবে সেই জিনিসটা থাকবে। তাহলে আমাদের পেজ টেবিলের এন্ট্রি কয়টা? পেজ টেবিলের এন্ট্রি কয়টা তাহলে টোটাল? স্যার 16টা। 16টা। যতটা পেজ ততটা পেজ টেবিলের এন্ট্রি। ক্লিয়ার স্যার? তাহলে আমাদের এখানে যতটা পেজ আছে আমাদের পেজ টেবিলের এন্ট্রি হবে ততটা। আচ্ছা, এখন এখানে দেখেন আপনাদের আরেকটা ইনফরমেশন দেওয়া হয়েছে। প্রত্যেকটা পেজ টেবিলের এন্ট্রি সাইজ কতটুকু? প্রত্যেকটা পেজ টেবিলের এন্ট্রি সাইজ কতটুকু? 4 বাইট। 4 বাইট করে। তাহলে এখানে এই এন্ট্রিটা রাখার জন্য আপনার 4 বাইট লাগবে, এই এন্ট্রিটা রাখার জন্য আপনার 4 বাইট রাখা লাগবে, এই এন্ট্রিটা রাখার জন্য আপনার 4 বাইট রাখা লাগবে, এই এন্ট্রিটা রাখার জন্য আপনার 4 বাইট রাখা লাগবে, তাই না? স্যার এটাকে বুঝতে পারছেন? ইয়েস স্যার। ওকে, তাহলে আমাকে একটা কোয়েশ্চেন আনসার দেন। আমাকে একটা জিনিসের আনসার দেন, আপনার পেজ টেবিলের সাইজ কতটুকু? 64 বাইট। কেমনে বের করছেন? পেজ এন্ট্রি টাইমস পার পেজ এন্ট্রি সাইজ। টেবিল, আপনার যে পেজ টেবিলটা গ্রো করছে এটা সাইজ কতটুকু? আহ, এখানে এন্ট্রি আছে 16টা, একটা সাইজ হচ্ছে 4, তার মানে হচ্ছে 2 টু দি পাওয়ার 8, 8 না 4 2 6 2 টু দি পাওয়ার 6 মানে হচ্ছে 64 বাইট। ক্লিয়ার? ওকে, তাহলে এতটুকু পর্যন্ত আমাদের অ্যাকচুয়ালি সিঙ্গেল লেভেল পেজিং আমরা শিখে ফেলছি। সিঙ্গেল লেভেল পেজিং এ যেভাবে কাজ করে আমরা সেটা শিখে ফেলছি। এতটুকু পর্যন্ত আমাদের ওই কনসেপ্টটাই কাজে লাগছে। এবার এখানে মাল্টি লেভেল পেজিং এর কনসেপ্টটা আসে কেমনে সেটা এখান থেকে শুরু হবে। মাল্টি লেভেল পেজিং এর কনসেপ্টটা কিভাবে আসে সেটা এখান থেকে শুরু হবে। এখন এখানে আপনাদের পেজ টেবিল যেটা আছে সেটা হচ্ছে 64 বাইট। তো সেরকম আপনি অ্যাড্রেসের মান যত বাড়াবেন, লজিক্যাল অ্যাড্রেসের সাইজ যত বাড়াবেন, পেজ টেবিলটা তত গ্রো করতে থাকবে, তাই না? হ্যাঁ জি স্যার। আপনি এখানে লজিক্যাল অ্যাড্রেসটা যত বড় করতে থাকবেন আপনার এখানে পেজ টেবিলের এন্ট্রি তত বাড়তে থাকবে না? তাহলে পেজ টেবিলের সাইজও সেই অনুপাতে সমানুপাতিক হারে বাড়তে থাকবে না? হ্যাঁ। তাহলে এত বড় পেজ টেবিলকে না ট্র্যাক করা একটু কঠিন। এত বড় পেজ টেবিলকে ট্র্যাক করা কঠিন। তখন আমরা যে কাজটা করি সেটা হচ্ছে এই পেজ টেবিলটাকে আমরা কিছু ছোট ছোট পেজে ভাগ করে ফেলি। কি বলছে বুঝতে পারছেন? এই যে পেজ টেবিল যেটা আছে সেটাকে আমরা কিছু ছোট ছোট পেজে ভাগ করে ফেলি। এটাকে আপনাদেরকে বুঝাতে পারলাম কি বলছি? হ্যাঁ স্যার। এখন বলেন এই যে পেজ টেবিল যেটা আছে সেটাকে যদি আমরা ছোট ছোট ভাগে ভাগ করে ফেলি তাহলে আমাদের টোটাল কয়টা পেজ লাগবে? আমাদের যে টোটাল পেজ টেবিলের কন্টেন্ট সেটা হচ্ছে 64 বাইটের, সেটাকে যদি কিছু ছোট ছোট পেজে ভাগ করে ফেলি তাহলে আমাদের টোটাল কয়টা পেজ লাগবে? দেখি বলেন, এটা দেখে বলেন।
আমাদের টোটাল যে পেজ টেবিলের এন্ট্রি সেটা সাইজ আমরা বের করছি, টোটাল আমাদের যে পেজ টেবিলটা হয়েছে প্রথম লেভেলে যে পেজ টেবিলটা পাইছি সেটা টোটাল যে সাইজ সেটা আসছে 64 বাইট। তাহলে আমার কোয়েশ্চেন হচ্ছে আমাদের এই পেজ টেবিলটাকে আমরা ভেঙে ছোট ছোট পেজে ভাগ করে ফেলবো, তাহলে টোটাল কয়টা পেজ লাগবে? 4টা স্যার। 4টা পেজ লাগবে। কেমনে বের করছেন? একটা পেজ টেবিল তাহলে পেজ 16 টেবিলের 60 সাইজ, কিলোবাইটই ছিল। পেজ টেবিলের সাইজ ডিভাইড বাই একটা পেজের সাইজ, তাহলে টোটাল লাগতেছে কয়টা? 64 বিট হচ্ছে পেজ টেবিলের সাইজ, পেজের সাইজ 4, তাহলে হচ্ছে 4টা পেজ লাগবে। তার মানে আমাদের যে পেজ টেবিলের কন্টেন্ট সেটা হচ্ছে আমরা 4টা পেজে ভাগ করে ফেলতে পারবো। এটাকে বোঝাতে পারলাম? তাহলে আমাকে বলেন এই 4টা পেজকে যদি আমি ইন্ডেক্সিং করতে যাই তাহলে আমাদের কয়টা বিট লাগবে? এই 4টা পেজকে যদি আমরা ইন্ডেক্সিং করতে যাই তাহলে আমাদের কয়টা বিট লাগবে? 2 টু দি পাওয়ার 4 বিট। 2 বেস 4, দুইটা 0 0 0 1 1 0 1 1। তাহলে এই যে আমাদের এখানে পেজ নাম্বার যেটা আছে সেটাকে আপনি আবার ভাগ করবেন। এবার হচ্ছে পেজ নাম্বারের জন্য কতটুকু লাগবে, কয়টা বিট লাগবে? পেজের নাম্বারিং করতে কয়টা বিট লাগবে? এখন 2টা বিট। 2টা বিট লাগবে। তাহলে পেজ শুরুর অংশটা থাকে পেজ নাম্বার, তাহলে এই পেজ নাম্বারে 2টা বিট নিয়ে নিছেন, বাকিটা হচ্ছে অফসেট। এই যে এটা এখানে এখন 3 লেভেলের পেজিং হয়ে গেছে, সরি 2 লেভেলের পেজিং। প্রথমে একবার পেজ নাম্বারটা পাইছেন, সেখান থেকে পেজ টেবিলের কন্টেন্টটা পাইছেন, সেই পেজ টেবিলের টোটাল কন্টেন্টকে আপনি মাল্টিপল পেজে ভাগ করে ফেলছেন, সেখান থেকে পেজ ইন্ডেক্সিং করতে কত লাগবে সেটা আপনারা পেয়ে গেছেন। শেষ, এটাই কাজ। এখান থেকে দেখেন শুরু থেকে শুরুর অংশটা বোঝায় পেজ নাম্বার, পরেরটা বোঝায় অফসেট। তাহলে পেজ নাম্বারিং করতে আমাদের লাগবে হচ্ছে 2 বিট, তাহলে এই যে শুরুর 2 বিট আমরা নিয়ে নিলাম পেজ নাম্বারিং এর জন্য। স্যার এটাকে বুঝাতে পারলাম কিভাবে হয়েছে? এখানে যেটা কাজ করছি আমরা একটা পেজ টেবিল পাইছি, এখন ওই পেজ টেবিলটা হচ্ছে আস্তে আস্তে গ্রো করবে, অনেক বড় হয়ে যায়। তখন আমরা কি করলাম, সেটাকে কিছু ছোট ছোট পেজে ভাগ করে ফেললাম। আমাদের টোটাল পেজ টেবিলের সাইজ আসছে 64 বাইট, সেটাকে যদি আমরা পেজে ভাগ করে ফেলি ছোট ছোট ওই পেজ টেবিলের কন্টেন্টটাকে, তাহলে আমাদের 4টা পেজ লাগে। 4টা পেজকে যদি আমি ইন্ডেক্সিং করতে যাই আমাদের বিট লাগবে 2টা। তাহলে এই যে 2টা বিট আমরা নিয়ে নিলাম। শুরুর অংশটা পেজ নাম্বার বোঝায়, পরের অংশটা অফসেট বোঝায়, তাহলে হচ্ছে এই 2টা বিট আমরা নিয়ে নিলাম। ওকে স্যার, এটাকে বুঝতে পারছেন? পরের 4টা পেজ কি কোনো ফ্রেমে থাকবে? ইয়েস স্যার, পরের 4টা পেজ ফ্রেমে থাকবে। ওই 4টা পেজের জন্য আরেকটা ফ্রেম নাম্বার, আরেকটা পেজ টেবিল লাগবে। এই যে পেজ টেবিল গুলো দেওয়া আছে, পেজ টেবিল গুলো কেমনে ইউজ করতে হয় সেটা আমি দেখাচ্ছি। তাহলে এখন আপনারা এটা ইউজ করবেন কেমনে? এই যে একটা তো আপনি লজিক্যাল অ্যাড্রেসটা ভাগ করা শিখে গেলেন, লজিক্যাল অ্যাড্রেসটাকে তো ভাগ করা শিখে ফেলছেন, এবার এই লজিক্যাল অ্যাড্রেস থেকে ফিজিক্যাল অ্যাড্রেসটা কেমনে বের করবেন সেটা হচ্ছে কথা। তাহলে এখানে আপনার সর্ব বাইরে যেটা থাকে এটাকে বলা হয় আউটার পেজ টেবিল নাম্বার। তাহলে আপনি প্রথম হচ্ছে আউটার পেজ টেবিলে যাবেন। 10 মানে কত স্যার? 10 মানে কত? 10 মানে হচ্ছে 2, ডেসিমাল হচ্ছে 2। তাহলে হচ্ছে আউটার পেজ টেবিলে যাবেন, এই যে 2 নাম্বার পেজে খুঁজবেন, 2 নাম্বার পেজে গিয়ে খুঁজবেন। 2 নাম্বার পেজে গেলে আপনি ফ্রেম নাম্বার কত পাবেন? 11। ফ্রেম নাম্বার পাবেন 11। ওকে, ফ্রেম নাম্বার পাইছেন। 2 নাম্বার পেজে গিয়ে, আচ্ছা এটা হচ্ছে আপনাদের আমি ডেসিমালে লিখি, 2 নাম্বার পেজে গেছেন, 2 নাম্বার পেজ, এটা ডেসিমালে লিখি 2, এটা হচ্ছে 3, 1011 মানে হচ্ছে 3। তাহলে 2 নাম্বার পেজে গেছেন, 2 নাম্বার পেজে গিয়ে কত নাম্বার ফ্রেম পাইছেন? ফ্রেম কত? এই যে 2 নাম্বার পেজে গেছেন, এই যে আউটার, সবসময় শুরু করবেন হচ্ছে আউটার পেজটা থেকে, সবার বাইরে যেটা পেজ সেটা হচ্ছে 2 নাম্বার পেজে গেছেন, 2 নাম্বার পেজে গিয়ে কত ফ্রেম পাইছেন? 3 নাম্বার। ফ্রেম 11। এই ফ্রেম 11 পাইছেন। এই যে 2 নাম্বার পেজে গেছেন, 2 নাম্বার পেজে কত নাম্বার ফ্রেম আছে? 11। 11 নাম্বার ফ্রেম, তাহলে 11 পাইছেন, ফ্রেম 11 পাইছেন। এবার হচ্ছে আপনি ফ্রেম 11 তে যাবেন, এই যে দেখেন ফ্রেম 11 তে যে পেজ টেবিল আছে সেটাতে যাবেন, এই যে ফ্রেম 11 যে পেজ টেবিল আছে সেটাতে গেছেন, সেখানে গিয়ে কত নাম্বার অফসেট খুঁজবেন? 3 নাম্বার অফসেট। এই যে দেখেন 0 1 2 3, এই যে 3 নাম্বার অফসেট, 3 নাম্বার অফসেটে গেলে ফ্রেম কত পাবেন? এখান থেকে গেলে পাবেন ফ্রেম 14।
ফ্রেম 14 হচ্ছে কাজ শেষ। আর ফাইনালি যেটা যে থাকে এটা তো অফসেট। তাহলে ফিজিক্যাল অ্যাড্রেসের ফর্মুলা কি? ফ্রেম নাম্বার ইনটু ফ্রেম সাইজ প্লাস অফসেট। তাহলে ফাইনালি ফ্রেম নাম্বার পাইছেন 14, ফ্রেমের সাইজ হচ্ছে 16 প্লাস অফসেটের মান হচ্ছে 3। এটাই হচ্ছে আপনার ফিজিক্যাল অ্যাড্রেস, 14 × 16 + 3। এটা হচ্ছে আপনার ফাইনাল ফিজিক্যাল অ্যাড্রেস। তাহলে বেসিক্যালি এখানে যে কাজটা হয়েছে দেখেন, প্রথমে আপনি একটা পেজে গেছেন, কত নাম্বার পেজে? 3 নাম্বার পেজে। 3 নাম্বার পেজে আপনার পেজ টেবিলের কিছু একটা অংশ আছে, সে অংশ আপনাকে আবার রিডিরেক্ট করছে যে আপনার অ্যাকচুয়াল ফ্রেমটা আছে এই যে প্রথম হচ্ছে এখানে একটা এই ফ্রেমে গেছেন, এটা হচ্ছে আপনার আউটার পেজ টেবিল, সেটা 2 নাম্বার ফ্রেমে গেছেন, 2 নাম্বার ফ্রেমে আপনাকে 11 নাম্বার ফ্রেমে রিডিরেক্ট করছে, আপনি 11 নাম্বার ফ্রেমে গেছেন, 11 নাম্বার ফ্রেমে গিয়ে এর পরের অফসেটটা খুঁজবেন, এই যে 3 নাম্বার অফসেটটা খুঁজবেন, 3 নাম্বার অফসেটটা খুঁজে কাজ শেষ। যেহেতু এটা 2 লেভেলের পেজিং, তাহলে ফ্রেম দুইটা পেজ টেবিল ঘুরলে হয়ে যাবে, এই 2টা পেজ টেবিল সেখান থেকে 3 নাম্বার ফ্রেম, এটা হচ্ছে আপনার ফাইনাল ফ্রেম নাম্বার 14। তাহলে আপনার যদি 4 লেভেল পেজিং হইতো তাহলে 4টা পেজ টেবিল আপনাকে ট্রেভার্স করা লাগতো, তাহলে 2টা পেজ টেবিল ট্রেভার্স করার পরে আপনি একটা ফ্রেম নাম্বার পাইছেন, তারপর জাস্ট এই ফর্মুলাতে বসাই দিয়েছেন, কাজ শেষ। তাহলে এটাকে স্যার বুঝতে পারছেন কি করছি? আরেকবার প্রবাবলি রেকর্ডিং দেখা লাগবে। স্যার আমার একটা রেকর্ডিং প্রশ্ন দেখান আছে, সেটা হলো বলেন। সো ইনিশিয়ালি আমি কোন পেজটাতে যাব, এটা আমি বের করলাম আমার প্রথম ক্যালকুলেট করা বাইনারি অ্যাড্রেসটা থেকে, হ্যাঁ জি, তারপর সেটা এবং ধরে ধরে আগাবেন। সেটা ওই বাইনারি অ্যাড্রেসটা ডিকোড করে আমি একটা পেজ নাম্বার পাইলাম, এবং সেই হ্যাঁ পেজ নাম্বার থেকে একটা ফ্রেম নাম্বারও পেলাম। হ্যাঁ, তারপর ফ্রেম নাম্বারে যাবেন। স্যার তারপরে হারিয়ে গেছি ফ্রেম নাম্বার থেকে, তারপরে কি করব? হ্যাঁ, প্রথম হচ্ছে একটা পেজ নাম্বার, কত নাম্বার পেজে যাইতে হবে? 2 নাম্বার, 2 নাম্বার পেজে যাইতে হবে। প্রথম হচ্ছে সরি একটা আউটার পেজ টেবিলে যাইতে হবে, আউটার পেজ টেবিলে 2 নাম্বার পেজটা খুঁজতে হবে, এই যে দেখেন 2 নাম্বার পেজটা খুঁজলাম, 2 নাম্বার পেজের ফ্রেম নাম্বার কত? 11। 11। এরপর হচ্ছে আপনি 11 নাম্বার পেজে যাবেন, এবার 11 নাম্বার পেজে গিয়ে কোন পেজটা খুঁজবেন? 3 নাম্বার পেজটা খুঁজবেন, এই যে 3 নাম্বার পেজে খুঁজছেন, 3 নাম্বার ফ্রেম কত? 14। এই 14তেই হচ্ছে আপনার অ্যাকচুয়াল অ্যাড্রেসটা রাখা আছে, 14 নাম্বার ফ্রেম যেটা আছে সেখানে আপনার অ্যাকচুয়াল অ্যাড্রেসটা আছে। কেন সেটা আমি কেমনে বুঝতে পারলাম যে 14 নাম্বারে আমার অ্যাকচুয়াল অ্যাড্রেসটা আছে? কারণ এটা হচ্ছে 2 লেভেল পেজিং, 2বার পেজিং করলেই আপনার অ্যাকচুয়াল অ্যাড্রেসটা পেয়ে যাবেন। একবার পেজিং করছি, 2বার পেজিং করছি, অ্যাকচুয়াল ফ্রেম নাম্বারটা পেয়ে গেছে, অ্যাকচুয়াল ফ্রেম নাম্বারের সাথে ফ্রেম সাইজ গুণ করবেন, তারপর ফাইনাল অফসেটটা যোগ করে দিলে ফিজিক্যাল অ্যাড্রেসটা পেয়ে যাবেন। স্যার এখন ধরতে পারছি, পেজ নাম্বার খোঁজার জন্য আমি আমার আগের হিসাব করা অ্যাড্রেসটাকে রেফার করব। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ স্যার, থ্যাংক ইউ স্যার। আপনাদেরকে 4 লেভেল পেজিং দেখাবো কি? এখনো ধৈর্য আছে? আগে সেটা পরে দেখাবো। স্যার অন্য কোনো ইম্পর্টেন্ট কনসেপ্ট থাকলে ওইটা আগে শিখে নিই। না আজকে আর এটাই আপনাদের ফার্স্ট হাফ শেষ, আমাদের ফার্স্ট হাফ শেষ, নেক্সট দিন হচ্ছে আমরা সেকেন্ড হাফ থেকে শুরু করবো। তাহলে 4 পেজ দেখি, সমস্যা নেই। মানে আপনাদের কি এখনো ধৈর্য আছে 4 লেভেল পেজিং দেখার, নাকি সেটা ক্লাসে দেখাবো? আপনারাই বলেন, দেখান স্যার। স্যার এটা এখানে দেখাটা আমার মনে হচ্ছে দরকারি, কারণ মিডের আগে একটা ক্লাস নিয়েছিলেন অনলাইনে, ওইটা দেখে মিডে হাফ অ্যান্সার করতে পারছি। এটা রেকর্ডিং থেকে যাবে, ভালো পসিবল হবে। একটা এক্সাম্পল সহ? হ্যাঁ আমি এক্সাম্পল সহ দেখাবো, আপনাদের প্রয়োজনের মনে হয় দেখানো উচিত। আমি দেখানোর পক্ষে। দেখানোর পক্ষে একটা হাত তুলেন দেখি স্যার কয়জন। দেখানো ভালো হয়। দেখানো ভালো হয়। আরেকজন ইসলাম দেখান। আচ্ছা আপনাদের জন্য তাহলে একটা 4 লেভেল পেজিং খুঁজে বের করে নিয়ে আসি। দেখেন তাহলে কোশ্চেনটা লেখেন। আচ্ছা কোশ্চেন লেখার দরকার নেই, কোশ্চেন আমার কাছে লেখা আছে, আমি কপি করে নিয়ে আসি।
আচ্ছা, আমি সলিউশনটা একটু গো থ্রু করি। দেখেন, এই কোয়েশ্চেনটা আমি সলভ করছি আগে। সেটা হচ্ছে, দেখেন আপনাদের একটা প্রসেস দেওয়া আছে, কোয়েশ্চেনটা লেখেন, কোয়েশ্চেনটা একটু লেখা নেন। এটা স্যার, দেখা যাচ্ছে না? বলেন। স্যার আপনি কি আজকে অ্যাটেন্ডেন্স নেবেন? না না, আজকে ক্লাসে অপশনাল স্যার, অ্যাটেন্ডেন্স নিব না। তাহলে স্যার লিভ নি, কারণ আমার অন্য একটা কুইজ আছে এখন অনলাইনে। শিওর শিওর শিওর, লিভ নিতে পারেন স্যার, শিওর। স্যার সবাই কোয়েশ্চেনটা একটু লিখে নেন। কোয়েশ্চেনটা একটু লেখেন, লেখা হলে আমাকে জানেন, কোয়েশ্চেনটা লেখা হলে আমাকে একটু জানান। একটা সেকেন্ড একটু সময় দেন আমাকে, আমি একটু কোয়েশ্চেনটা একটু কপি করে নিই। এই কোয়েশ্চেনটা লেখেন স্যার, সবাই এই কোয়েশ্চেনটা লেখেন, সবাই এই কোয়েশ্চেনটা লেখেন। স্যার, আপনাদেরকে কারো উপরে ক্লাস আছে? না স্যার। ওকে, ক্লাস না থাকলে আপনারা এটা ফলো করেন, আমার 10-15 মিনিট মতো লাগবে এটা সলভ করতে।